ওই গতকালকে যে ভাই কথা বলছিল আপনাদের সাথে, ওনার সাথে করতে পারেন আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকের আজকের টপিকটা একটু জটিল বলতে পারি। জটিল বলতে একটু কমপ্লেক্স হইতে পারে, আবার আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি চেষ্টা করবো যতটা ইজি ওয়েতে আসলে এক্সপ্লেন করা পসিবল আর কি। সো প্রথমত আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এআই এজেন্ট বা এআই ল্যান্ডস্কেপের ভিতরে কি কি জিনিসগুলো পড়ে আমরা কিছুটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং পাইছি। So, আজকে এআই এজেন্ট নিয়ে আরেকটু ডিপে যাব, আর একটু আন্ডারস্ট্যান্ডিং আমাদের দরকার আসলে আমরা এআই বলতে কি বুঝি। তো প্রথমে হচ্ছে একটু ল্যান্ডস্কেপটা আমি দেখাই, যে আসলে এআই ল্যান্ডস্কেপটা কত ভাস্ট। আমি অলরেডি গতকালকে একটা টাইম লাইন দেখাইছি যে আমরা কত লম্বা সময় ধরে আসলে এআই চর্চা করতেছি, যে 1920 সাল থেকে আমরা এআই চর্চা করতেছি। সো এই টাইম লাইনের ভিতরে যদি যা যা আছে সবকিছু কিন্তু এআই, হ্যাঁ, এআই ল্যান্ডস্কেপের ভিতরে। অ্যান্ড এআই এজেন্ট যদি আমি বলি, এআই এজেন্টটা পার্টিকুলারলি এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস এর ভিতরে পড়তেছে। সো আমরা হচ্ছে যে এই কোর্সে বা যেটা শিখতেছি বা এআই এজেন্ট বলতে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে বেসিক্যালি এই এটুকুর ভিতরে পড়ে আর কি, এই সার্কেলের ভিতরে। এর বাইরে আমাদের একটা বড় লম্বা সার্কেল আছে, যেটা হচ্ছে যে সবকিছু আসলে এআই এর ভিতরে। বাট আমরা হচ্ছে একটু পড়তেছি যেটা হচ্ছে এখন সব থেকে অ্যাডভান্সড জিনিস এআই এর, সব থেকে মানে কি বলে যে সব থেকে হাইপড একটা জিনিস যেটা আমরা এখন শিখতেছি, এআই এজেন্ট বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমি কোনো একটা এজেন্ট বানাচ্ছি, এই টাইপের জিনিসপাতি। সেটা আমি কালকে একজন লাস্ট ক্লাসে হচ্ছে একজন কোয়েশ্চেনটা করছিল, সো আমি ওনাকে প্রপারলি এক্সপ্লেইন করতে পারি নাই একটা গ্রাফের কারণে। So আজকে হচ্ছে এইটা দিয়ে আই গেস প্রপারলি এক্সপ্লেইনড হবে আর কি এটা। দেন আমি যদি ক্যাপাবিলিটিস অফ এলএলএম এ যাই, সো আমি ফার্স্টে হচ্ছে এলএলএম এ আসবো। এলএলএম দিয়ে আমরা কি বুঝি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। লাস্ট ক্লাসও আমরা প্রবলি এলএলএম নিয়ে কথা বলছিলাম একটু করে। সো এলএলএম নিয়ে আমি আমি বুঝতেছি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বা আমরা এখন যেটাকে বলতেছি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির পিছনে যেই মডেলটা আছে সেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। অ্যান্ড এই মডেলটার নাম হচ্ছে ধরেন জিপিটি দিয়ে অনেকগুলো মডেল আসলে অ্যাকচুয়ালি কাজ করে। আপনি দেখবেন জিপিটি 4 ও, জিপিটি 4.1, জিপিটি 3.5, অনেকগুলো মডেল দেখবেন। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মডেল, এগুলো সবগুলো হচ্ছে একটা এক একটা এলএলএম মডেল, সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এখন এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্যাপাবিলিটিস গুলো কি কি আমরা গত ক্লাসে অলরেডি অনেক কিছু ডিসকাস করছি, যে আমরা টেক্সট জেনারেশন করতে পারি, কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, কনভারসেশন মেনটেন করতে পারি, আমরা রাইটিং করতে পারি, আমরা কোড জেনারেট করতে পারি, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারি, সামারাইজেশন করতে পারি, কোয়েশ্চেন অ্যান্সারিং করতে পারি কোনো কিছুর, ম্যাথ রিজনিং করতে পারি। সো এইগুলো আমি আজকে আজকে এক্সপ্লেন করতেছি না, কারণ এগুলো আমি লাস্ট ক্লাসে অলরেডি এক্সপ্লেন করে ফেলছি। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্যাপাবিলিটিসটা হচ্ছে আমাকে এখন এই অ্যাবিলিটি দিচ্ছে যে আমি একটা এআই এজেন্ট দিয়ে আমি অনেক প্রপার ওয়েতে বা অনেক অ্যাডভান্স ওয়েতে অটোমেশন করতে পারতেছি। এখন আমি যদি কিছু এলএলএম মডেলস একটু দেখি, যেহেতু আমরা আমাদের কোর্স বেসিক্যালি আমরা হচ্ছে মডেল নিয়ে কাজ করবো, এলএলএম মডেলস নিয়ে কাজ করবো বা এআই এজেন্টস নিয়ে কাজ করবো। সো এআই এজেন্টস নিয়ে কাজ করার জন্য আমার এআই মডেলস গুলো ইম্পর্টেন্ট। সো প্রথমত আমরা দেখবো যে কারা কারা হচ্ছে আসলে এলএলএম মডেল প্রোভাইড করতেছে। হ্যাঁ, কোন কোন কোম্পানি বা কোন কোন প্রোপাইটার হচ্ছে আমাকে এলএলএম মডেল প্রোভাইড করতেছে। প্রথমত আসবে ওপেন এআই। ওপেন এআই নিয়ে আমরা সবাই পরিচিত, চ্যাট জিপিটি ইউজ করতেছি, চ্যাট জিপিটির পিছনে আসলে ওপেন এআই। সো ওপেন এআই হচ্ছে অনেক অনেক মডেল অ্যাকচুয়ালি অ্যাভেলেবল। আমি দুইটা মডেলের নাম লিখছি, জিপিটি 4 ও অ্যান্ড জিপিটি 4। তারপরে আছে অ্যানথ্রোপিক। অ্যানথ্রোপিকটা হচ্ছে ক্লড অ্যাকচুয়ালি। আমি লাস্ট ক্লাসও প্রবলি ক্লডের কথা বলছিলাম, and আমি এখানেও একটা ক্লডের একটা এক্সাম্পল দেখাবো। সো ক্লড দিয়ে আমরা, ক্লডের হচ্ছে বেশ কিছু সেম মডেল আছে, ক্লড 4 ওপাস, ক্লড 4 সনেট। অ্যান্ড যত মডেল অ্যাডভান্সড হচ্ছে, মানে যত হচ্ছে আরো লার্জ মডেল আসতেছে, যত নতুন নতুন ডেটা আসতেছে, তত হচ্ছে মডেলগুলো অ্যাডভান্সড হচ্ছে আর কি দিনে দিনে। দেন গুগলের কিছু মডেল আছে, জেমিনাই 2.5 প্রো, 2.5 ফ্ল্যাশ। দেন পারপ্লেক্সিটির কিছু মডেল আছে, পারপ্লেক্সিটি সোনার প্রো। অ্যান্ড এই চারটা হচ্ছে আমার ক্লোজড সোর্স মডেল। হ্যাঁ, এইটা একটু বুঝতে হবে যে হোয়াট ইজ ক্লোজ সোর্স, হোয়াট ইজ ওপেন সোর্স। ফার্স্ট হচ্ছে ক্লোজ সোর্স যদি আসি, সো ক্লোজড সোর্সে কি হয়, ওরা আমাকে একটা এপিআই প্রোভাইড করে। অ্যান্ড এই এপিআই থ্রুতে হচ্ছে আমি এই মডেলগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, মডেলগুলো ইউজ করতে পারি। ওপেন সোর্সে কি হয়, ওরা আমাকে এপিআই প্রোভাইড করতেছে না, রাদার ওরা আমাকে হোল ইমপ্লিমেন্টেশনটা প্রোভাইড করতেছে। সো আমিও হচ্ছে আমার ওদের ওই হোল ইমপ্লিমেন্টেশনটা নিজের সার্ভারে বা নিজের লোকালি হচ্ছে চালাতে পারি। সো দুইটা কাজ, দুইটা জিনিস, ক্লোজ সোর্স, ওপেন সোর্স। যেহেতু ক্লোজ সোর্সে আমাকে একটা এপিআই দেয়, সো ক্লোজ সোর্সের এপিআই চালাতে আমার কিছু টাকা পয়সা লাগে। আবার হচ্ছে যেহেতু ওপেন সোর্স এপিআই দেয় না, সো ওপেন সোর্স চালাতে আমার কোনো টাকা পয়সা লাগে না।
কিন্তু এই মডেলটা তো আমার কোনো একটা জায়গায় হচ্ছে কি করতে হবে, আহ, চালাইতে হবে। ধরেন আপনার লোকাল মেশিনও চালান চালান, কিংবা হচ্ছে আপনি ধরেন একটা সার্ভার কিনে ওই সার্ভারে চালান, মানে যেখানে আপনি চালান আপনার ওই চালানোর জন্য তো কিছু আপনার মেমোরি কনজাম্পশন লাগবে বা কিছু হচ্ছে জিপিইউ লাগবে। অবশ্যই আপনার যেহেতু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে আমরা কথা বলতেছি, অবশ্যই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য আমার জিপিইউ লাগবে, এন্ড জিপিইউর কস্ট কিন্তু মোটামুটি হাই, আমরা সবাই আই গেস জানি। এখন তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা যদি ওপেন সোর্স মডেল গুলো কোথাও চালাতে চাই, লোকালি বা আমার কোনো একটা সার্ভারে যদি আমি চালাতে চাই, ভার্চুয়াল সার্ভারে বা ক্লাউডে, সেক্ষেত্রে হচ্ছে আমার ওই জিপিইউ কস্টটা বিয়ার করতে হবে। জিপিইউ কস্ট ক্যান বি মান্থলি, মানে মেজার্ড অ্যান্ড মিন মান্থলি কস্ট, অর ইট ক্যান বি ইয়ারলি কস্ট। দুইটাই হতে পারে, যেভাবে আপনি জিপিইউটা অ্যাক্সেস বা যেভাবে হচ্ছে আপনি কস্টটা অ্যাক্সেস ম্যানেজ করেন আর কি সেভাবে। বাট এইটাতে সুবিধা কি হচ্ছে? সুবিধা হচ্ছে যে আপনার ওপেন সোর্সে আপনার ডেটা গুলো প্রাইভেট থাকতেছে, আপনার ডেটা প্রাইভেসি মেনটেন হচ্ছে, আপনার ডেটা কোনোভাবে কোথাও লিক হচ্ছে না। বাট ক্লোজ সোর্সের ঝামেলাটা হচ্ছে আপনি যখন ওপেন এআই কে বলেন কোনো কিছু আপনার সম্পর্কে বা আপনার কোম্পানি সম্পর্কে, তো অবশ্যই আপনার কোম্পানি ডেটা ডেটা হচ্ছে কনফিডেন্সিয়াল। আপনি কোম্পানি ডেটা চাবেন না যে আপনি কোথাও শেয়ার করতে বা কোথাও কারোর কাছে এক্সপোজ হোক কোনো জায়গায়। তো সেক্ষেত্রে ক্লোজ সোর্সের ক্ষেত্রে ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে যে ক্লোজ সোর্স হচ্ছে আপনার ডেটা গুলো লিকেজ হয়, এন্ড আপনার ডেটা প্রাইভেসি প্রাইভেসি হচ্ছে নষ্ট হয়। সো এগুলো হচ্ছে মোরালেস কম্পারিজন ওপেন সোর্স আর ক্লোজ সোর্সের ভিতরে। অ্যান্ড এই ক্ষেত্রে ওপেন সোর্সের যে কমন মানে আরো অনেক আছে, প্রোপ্রাইটার অথবা ওপেন সোর্স মডেলস অনেক আছে। আপনি যদি খুঁজেন কোথাও সার্চ দেন দেখবেন যে অনেক মডেলস। আমি কিছু পপুলার মডেলস হচ্ছে এখানে লিস্ট ডাউন করছি আর কি। সো এখানে মেটা আছে, মিস্টাল এআই আছে। মিস্টাল এআই অনেক পপুলার, মেটাও অনেক পপুলার। মেটা হচ্ছে ফেসবুকের মানে মেটা বলতেছি, আচ্ছা আচ্ছা, লামা যেই মডেলটা আছে, লামার হচ্ছে ফেসবুকের মডেল। দেন আমাদের কাছে ডিপসিক আছে। ডিপসিক নিয়ে আমরা অলরেডি শুনছি, চাইনিজ একটা মডেল, অনেক অনেক হচ্ছে হাইপ পাইছিল। তারপর কোয়েন টু আছে। সো অনেক ওপেন সোর্স মডেলসও আসলে অ্যাকচুয়ালি অ্যাভেলেবল। সো আমরা হচ্ছে এই মডেলস গুলো নিয়েই সামনে আসলে কাজগুলো করব। সো এইগুলো হচ্ছে একটু জানতে হবে। অ্যান্ড আমি যদি একটু কোন মডেল কোথায় বেটার কাজ করে এটা যদি একটু বলি, যে অ্যানথ্রপিক বা ক্লড স্পেসিফিক্যালি কোড জেনারেশনের জন্য খুব ভালো কাজ করে। আমরা যে কোনো ধরনের অনেক কোডিং জেনারেশন টুল এখন আছে, ভোল্ট আছে। লাস্ট ক্লাসও প্রবলেম আমি বলছিলাম ভোল্টের কথা, লাভেবলের কথা। লাভেবল লিঙ্কও আমি দিছিলাম। সো ভোল্ট আছে, লাভেবল আছে, এই মডেলগুলো যারা হচ্ছে কোড জেনারেট করে এই অ্যাপ্লিকেশনগুলো, তারা মানে ব্যাক ব্যাকে ব্যাক এন্ডে হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাউডের এপিআই ইউজ করতেছে আর কি, বা অ্যানথ্রপিকের এপিআই ব্যাক অ্যাকচুয়ালি ইউজ করতেছে, বা সবাই আসলে অ্যানথ্রপিক এপিআই ইয়া করে। ইয়া প্লিজ। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আপনাকে শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। সব জি। শোনা যাচ্ছে। কন্টিনিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি একটা একটা কথা বললাম ক্লডের কথা। সো ক্লডটা হচ্ছে আমার কোডের জন্য বেটার। তারপর আমি যদি বলি পারপ্লেক্সিটির কথা, পারপ্লেক্সিটিটা হচ্ছে আপনার রিসার্চের জন্য বেটার। আমি যদি একটু পারপ্লেক্সিটিটা দেখাই, ক্লডটাও আমি একটু পরে দেখাবো, সো এই জন্য আমি আবার আলাদা করে দেখাচ্ছি না আর কি। তো পারপ্লেক্সিটি আমি আমার যে কোনো একটা আগের কিছু একটা দেখাই। হুম, এখানে দেখবেন যে এখানে অনেক একদম সাইটেশন সহ দিচ্ছে আপনাকে, 5 3, অ্যান্ড সবগুলো সাইটেশনই ভ্যালিড। সো আপনি যদি রিসার্চ পারপাসে কোনো কিছু করতে চান, যে আপনি কোনো অ্যানালাইসিস করতে চান, কোনো রিসার্চ করতে চান কোনো কিছু নিয়ে, বা কোনো কিছু খুঁজতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য সব থেকে বেটার অপশন হচ্ছে পারপ্লেক্সিটি। তারপর আমাদের কাছে ওপেন এআই আছে। ওপেন এআই হচ্ছে মোর অর লেস পার্সোনালাইজড ইনফরমেশন আপনাকে খুব ভালো দেয়। সো ও হচ্ছে আপনার লাইফস্টাইল হচ্ছে খুব ভালো ক্যাপচার করে, আর আপনার লাইফস্টাইল রিলেটেড সবকিছু হচ্ছে খুবই বেটার হচ্ছে আপনাকে রেসপন্স প্রোভাইড করে। অ্যান্ড গুগলের ক্ষেত্রে যেটা হয়, জেমিনির ক্ষেত্রেও, জেমিনিও হচ্ছে মানে স্পেসিফিক্যালি কোনো একটা সেক্টরে ভালো বলা যায় না, বাট হচ্ছে এটাও আসলে অনেক ইউজ করে। এটার একটা রিজন হচ্ছে আমাদের ও হচ্ছে জেমিনিকে হচ্ছে অনেক বেশি পরিমাণে ইনপুট, মানে অনেক বেশি পরিমাণের ডেটা বা কন্টেক্সট একসাথে প্রোভাইড করতে পারি। সেই জন্য হচ্ছে জেমিনাই হচ্ছে কন্টেক্সট লেন্থটা অনেক বড় হয় নর্মালি। সো আমি কিছু বললাম আর কি, কিছু প্রোস এন্ড কনস বললাম, এন্ড ওপেন সোর্স ক্লোজ সোর্স মডেলস এর ডিফারেন্সটা বললাম, এবং এই দুইটা আমরা কখন কখন কনসিডার করব সেটা বললাম। যখন হচ্ছে আমার ডেটা প্রাইভেসি খুব খুব একটা ইস্যু হবে না, তখন হচ্ছে আমি ক্লোজ সোর্স যাইতে পারি। বাট যখন আমার ডেটা প্রাইভেসি একটা বড় ইস্যু,
তখন আমি অবশ্যই ওপেন সোর্স আমার যাইতে হবে। অ্যান্ড অবশ্যই আমার কি বলে যে যে কস্টের যে ব্যাপারটা, জিপিইউ কস্ট প্লাস হচ্ছে এপিআই কস্ট, এই দুইটাও অবশ্যই আমার মেজারমেন্ট করতে হবে যে কোনটার ক্ষেত্রে কস্ট বেশি আসতেছে বা কম আসতেছে। সো আমরা ইন দ্য ফিউচার হচ্ছে কস্ট অ্যানালাইসিস করব যখন হচ্ছে এজেন্ট গুলো বানাবো। আমরা হচ্ছে কস্ট অ্যানালাইসিস করবো কিরকম কস্ট আসতে পারে, তখন হচ্ছে এই ব্যাপারগুলো আরো আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। এখন আমি একটু এআই এজেন্ট ডাইজেকশনে আসি যে আসলে আমরা কখন হচ্ছে একটা জিনিসকে এআই এজেন্ট বলবো। সো এইটা বোঝাটা অনেক মানে অনেক ইম্পর্টেন্ট। সো আমি অনেক কিছু লাস্ট ক্লাসে ডিসক্রাইব করছি, বাট আমি চাচ্ছিলাম যে এরকম একটা ফ্রেমওয়ার্ক দিয়ে বুঝাইতে, যাতে হচ্ছে বোঝাটা একটু ইজি হয়। সো প্রথমত হচ্ছে এজেন্টের একটা মেমোরি থাকবে। হ্যাঁ, আমি লাস্ট ক্লাসে কাজী নজরুল ইসলামের একটা হচ্ছে গল্প দিয়ে বলছিলাম যে আপনি কাজী নজরুল ইসলাম নিয়ে কথা বলতেছেন, 1 ঘন্টা পরে হচ্ছে সে তো নাম ভুলে যাবে কাজী নজরুল ইসলামের। সো নামটা যে ভুলে যাচ্ছে না, হ্যাঁ, এআই যে আপনার ধরেন 1 ঘন্টা আগে আপনি কাজী নজরুল ইসলামের নামটা বলছেন, 1 ঘন্টা ধরে ও আপনি আপনার কথা শোনার পরও নামটা ভুলে যাচ্ছে না। যাচ্ছে না কেন? কারণ হচ্ছে ও একটা মেমোরি রাখতেছে। অ্যান্ড এই মেমোরির ভিতর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরিতে ও সেই জিনিসগুলোই রাখে যে জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ওর জন্য। সো ও হচ্ছে কি করে, একটা প্রায়োরিটি সেট করে। হ্যাঁ, যে কোনো এজেন্ট বলি বা যে কোনো আপনার এলএলএম বলি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকেই আসলে এজেন্টটা হয়। তো আমি এখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলই বলি। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি করে, যে আপনার একটা প্রায়োরিটি সেট করে। কারো কি ইয়ে করা আছে? একটু একটু মিউট করে দিন, হ্যাঁ, যদি থাকে। আচ্ছা। তো সরি। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে দুই ধরনের মেমোরির কথা বললাম। সো ও কোনগুলো লং টার্মে রাখবে, কোনগুলো শর্ট টার্মে রাখবে। সো ও হচ্ছে একটা প্রায়োরিটি ফিক্স করে। হ্যাঁ, আমি যদি একটু হাই লেভেল থেকে চিন্তা করি, যে ও কি করে একটা প্রায়োরিটি ফিক্স করে যে কোন ইনফরমেশনটা ওর জন্য বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড কোন ইনফরমেশনটা ওর জন্য কম ইম্পর্টেন্ট। যে ইনফরমেশনটা ওর জন্য বেশি ইম্পর্টেন্ট, যেমন ধরেন যে কাজী নজরুল ইসলাম নামটা, সো ও জানে যে এই হোল গল্প 1 ঘন্টা ধরে আমি যে গল্প বলছি, এই গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে কাজী নজরুল ইসলাম। সো যেহেতু কাজী নজরুল ইসলাম মেইন ক্যারেক্টার, এটা অবশ্যই ওর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট মনে রাখা। সো যেহেতু এটা বেশি ইম্পর্টেন্ট, সেহেতু এটা কি করবে, সে লং টার্ম মেমোরিতে সেভ রাখবে। আর যেগুলো হচ্ছে তার জন্য কম ইম্পর্টেন্ট, বা যেগুলো যে কনটেক্সট গুলো, যে ইনফরমেশন গুলো ওর কাছে মনে হবে যে এত বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার নাই, সেগুলো হচ্ছে শর্ট টার্ম মেমোরিতে সেভ রাখবেন। সো এটা হচ্ছে এলএলএম এর বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটা প্রধান হচ্ছে ক্যাপাবিলিটি আর কি। দেন আমি প্ল্যানিং একটু পরে যাই। আমি যদি হচ্ছে টুলসে আসি, এখন একটা এলএলএম এর মেমোরি আছে, বাট একটা এলএলএম এর কিন্তু এখনো টুলস নাই। একটা এলএলএম কখন এজেন্ট হবে, যখন হচ্ছে আপনি একটা এলএলএম এর সাথে একটা টুল ইন্টিগ্রেট করবেন। তো আমি এটা আবার বলতেছি, একটা এলএলএম বা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তখনই হচ্ছে এজেন্ট হবে যখন হচ্ছে আপনি এটার সাথে একটা টুল ইন্টিগ্রেট করবেন। টুল বলতে আমরা কি বোঝাচ্ছি? টুল বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে আহ, অনেকগুলো ব্যাপার আছে, যে ক্যালেন্ডার, ক্যালকুলেটর। আমি এটা একটু এক্সাম্পল দিয়েই দেখাই, তাহলে বুঝতে অনেক বেশি সহজ হবে। লেটস সে যে আহ, আমি আমার ক্লডে আসলাম আর কি। সো ক্লডে আমি আমার প্রভাষণ নামের জন্য ক্লড থেকে দেখাচ্ছি। আপনার চাইলে চ্যাট জিবিটি থেকেও দেখতে পারেন এই ব্যাপারটা। সো আমার এখানে দেখবেন যে 4টা জিনিস ইন্টিগ্রেট করা যায়। হ্যাঁ, গিটহাব, গুগল ড্রাইভ, জিমেইল, গুগল ক্যালেন্ডার। আমি ধরেন যে এটাতে কানেক্টেড অলরেডি, সো কানেক্ট না করলাম। সো এটা অ্যাকচুয়ালি আমার জিমেলের সাথে কানেক্টেড আর কি। এখন উম, আমি যদি ওকে জিজ্ঞেস করি যে ইজ দেয়ার এনি মেইল ফ্রম, অথবা ফাইন্ড মি, কানেক্টেড আছে আই গেস। সো ওকে আমি অ্যাক্সেস দিয়ে রাখছি আমার জিমেইলের। দেখেন জিমেইল সার্চ, নামটা হচ্ছে জিমেইল সার্চ। ও হচ্ছে আমার জাস্ট হচ্ছে সার্চ করার যে ক্যাপাবিলিটি বা সার্চ করার যে অপশনটা, সেটা আমি ওকে দিয়ে রাখছি আর কি। সো ও আমাকে দেখেন, ও আমার মেইলে গেছে, জিমেইলে গেছে অ্যাকচুয়ালি। সো জিমেইলে গিয়ে খুঁজছে এই ওস্তাদ নামে কেউ হচ্ছে আমাকে মেইল পাঠাইছে কিনা। অ্যান্ড দেখছে যে ওস্তাদের এইচআর হচ্ছে আমাকে একটা মেইল পাঠাইছে। হ্যাঁ, সো ও খুঁজে পাইছে যে একটা মেইল যেটা হচ্ছে ওস্তাদের এইচআর পাঠাইছে, এন্ড ওর মেইলের একটা সংক্ষিপ্ত একটা ইয়া দিছে আর কি, যে এই মেইলে অ্যাপিয়ার্স টু বি ট্রেনার সার্ভিস এগ্রিমেন্ট অর সামথিং লাইক দ্যাট। সো ও কিভাবে পাইছে অ্যাকচুয়ালি? সো এখন আমি যদি আরেকটা দেখাই, যেমন আমার এখানে পরে আরো কিছু আছে, ক্যালেন্ডার।
আহ, তো ও হচ্ছে আমার আগামীকালের ক্যালেন্ডার দেখতেছে, মানে জুলাই 8, এক্সাক্ট এক্সাক্ট টাইম। ওকে। সো হচ্ছে আমার অফিস টাইম পাইছে, অফিস টাইমের একটা মিটিং সেট করা আমার এখানে। দেন আমার আরেকটা মিটিং এর যে আমার ইয়ার মিটিং, সেটার হচ্ছে একটা টাইম পাইছে, মিটিং পাইছে। সো হচ্ছে ওকে আমি ও খুঁজে পাচ্ছে আর কি বেসিক্যালি। সো আমার ইয়াগুলো খুঁজে আমাকে দিছে। এখন এই জিনিসটা, এই যে আমি ওকে একটা ক্যাপাবিলিটি সেট করলাম, এই যে আমি জিমেইল সার্চের একটা ক্যাপাবিলিটি সেট করলাম, কিংবা ক্যালেন্ডার সার্চের একটা ক্যাপাবিলিটি সেট করলাম, এই জিনিসটাকেই আমরা বলি অ্যাকচুয়ালি টুল। সো যখন আমি পরবর্তী থেকে রেফার করব যে হোয়াট ইজ টুল, সো টুল বেসিক্যালি হচ্ছে যে যে জিনিসটা দিয়ে, যেটা হচ্ছে একটা এক্সটার্নাল এপিআই, যে একটা এক্সটার্নাল এপিআই থ্রুতে আপনি হচ্ছে আপনার এলএলএম কে বলতেছেন যে ওই এপিআই তে অ্যাক্সেস করো, অ্যান্ড হচ্ছে তোমার কোনো রিলেভেন্ট ইনফরমেশন যদি লাগে সেটা হচ্ছে নিয়ে আসো। সো এখন ধরেন যে ও হচ্ছে কি করতেছে, তাহলে টুলস ইউজ করতেছে। তো তার মানে আমি বুঝলাম যে যখনই একটা টুল ইউজ করবে, সেখানে ক্যালেন্ডার টুল আছে, ক্যালকুলেটর টুল আছে, কিছু আরো টুল দেওয়া আছে, সার্চ টুল। তো যখন ও যখন একটা টুল ইউজ করবে, তখন অ্যাকচুয়ালি আমি ওকে বলবো যে এআই এজেন্ট। টুল ইউজ না করা পর্যন্ত আমি ওকে এজেন্ট বলবো না, আমি জাস্ট ওকে এআই সার্ভিস বা এআই প্রোভাইডার, কোনো কিছু এআই সিস্টেম কিছু একটা বলবো। যখন ও টুল ইউজ করবো, তখন আমি ওকে এআই এজেন্ট বলবো। কেন এজেন্ট আমি কখন বলি? যখন ধরেন যে আমি কোনো একটা অ্যাকশন করতে পারতেছি। সো লাস্ট এই থার্ড অপশনটা হচ্ছে আমার অ্যাকশন। সো যখন কোনো একটা অ্যাকশন আমি করতে পারতেছি নিজে নিজে, তখনই আমি হচ্ছে তাকে বলবো যে এজেন্ট। এখন ধরেন যে ও কিন্তু নিজে নিজে কি করতে পারতেছে, আমার জিমেইলে গিয়ে জিমেইল খুঁজতে পারতেছে। এখন আমি ওকে দিছি এখানে জাস্ট জিমেইল সার্চের ক্যাপাবিলিটি, রাইট? জিমেইল সার্চ। আমি যদি এখানে ওকে জিমেইল সেন্ডের ক্যাপাবিলিটি দিতাম, যেটা হচ্ছে জিমেইল সেন্ডের একটা এপিআই, সেন্ড সেন্ড মেইলের একটা, মানে গুগল, সরি, জিমেইলের একটা সেন্ড মেইল একটা এপিআই, তাহলে সে কি করতে পারতো? আমি যদি ওকে বলতাম যে একটা মেইল পাঠাও, xyz@gmail.com এ, এই মানুষকে একটা মেইল পাঠাও, মেইলের কন্টেন্ট হচ্ছে, মানে বডি দিয়ে দিতাম যে বডি হচ্ছে এইটা। তো ও কি করতো? ও হচ্ছে আপনার আপনার হয়ে মেইল পাঠা দিতে পারতো। হ্যাঁ, যে এখানে সেম হয়তো যেরকম ভাবে সার্চ হয়েছে, সেম হয়তো, যেখানে তো মেইল মানে সেন্ড মেইলের ইয়াটা নাই, তো দেখাতে পারতেছি না। বাট আমরা নেক্সট হচ্ছে যখন এআই এজেন্ট বানাবো, তখন হচ্ছে এগুলো দেখবো কিভাবে সেন্ড মেইল করে, নি হাবিজাবি সবকিছু। সো তখন হচ্ছে কি করতে পারতো, সে সেন্ট মেইলও করতে পারতো আর কি। সো এই টুলসের বা এই এজেন্টের তাহলে ক্যাপাবিলিটিটা আসতেছে কি, যে সে একটা টুল ইউজ করতে পারতেছে, বা একটা স্পেসিফিক এপিআই অ্যাক্সেস করতে পারতেছে। স্পেসিফিক এপিআই অ্যাক্সেস করে সে একটা অ্যাকশন করতে পারতেছে অটোমেটিক্যালি, ঠিক আছে? সো অ্যাকশন আর এজেন্ট আমরা বুঝলাম, এজেন্ট কি। তারপর আমরা আসি যে প্ল্যানিং এর ব্যাপারটা কি। সো একটা এজেন্ট হচ্ছে আপনার হয়ে, বা একটা এলএলএম, অ্যাকচুয়ালি এলএলএম ও সেম, মানে প্ল্যানিং এর জন্য আসলে এজেন্টে যাওয়া লাগে না। এজেন্টের হচ্ছে যে টুলস আর অ্যাকশন, এই দুইটা হচ্ছে এজেন্টের স্পেসিফিক বা একদম, যেটা বলে সোল সোল থিং আর কি। হ্যাঁ, বাট মেমোরি আর প্ল্যানিং হচ্ছে এলএলএম একই জিনিস, যে আমি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সেম কাজটাই করতে পারি। প্ল্যানিং করে সে হচ্ছে কি করে, যে আপনার মেমোরিটা দেখে, কনটেক্সট গুলো দেখে, দেখে হচ্ছে কিছু চিন্তা ভাবনা করে নিজে নিজে। চিন্তা ভাবনা করে এটা আন্ডারস্ট্যান্ডিংটা নেয় যে আসলে ইউজার কি চাইছে। আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার পরে তারপর হচ্ছে সে লাগলে হচ্ছে সেটাকে সাব গোলে ডিভাইড করে, যে একটা হোল থিং এটাকে কিছু মডিউল বাই মডিউল ডিভাইড করে। ডিভাইড করার পরে সে একটা কি করে, যে ফাইনালি হচ্ছে আপনাকে একটা রেসপন্স প্রোভাইড করে আপনার প্রবলেমটা। সো তার হচ্ছে এই যে রিজনিং বা এই প্ল্যানিং করার ক্যাপাবিলিটিটাও এখন আছে আর কি। সো আমরা এআই এজেন্ট তাহলে বুঝলাম এআই এজেন্ট কখন হয়, আর কখন শুধু এজেন্ট, আর কখন শুধু এআই, আর কখন হচ্ছে এআই এজেন্ট। এই দুইটা জিনিসের আমরা ডিফারেন্সটা বুঝলাম। সো এইটা ছিল যে আমাদের লাস্ট ক্লাসের সাথে অ্যাডেড রিক্যাপ টাইপের একটু পর্যন্ত। অ্যান্ড আজকের ক্লাস থেকে আমরা আসলে এপিআই নিয়ে ডিসকাশনটা করব। সো এপিআই, আমরা এপিআই করতেছি গত ক্লাস থেকে অ্যাকচুয়ালি। এপিআই জিনিসটা কি? এপিআই হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, শর্ট ফর্ম। শর্ট ফর্ম হচ্ছে এপিআই। সো এপিআই দিয়ে আমরা কি করি? এপিআই জিনিসটা কি, যে এপিআই হচ্ছে আমাকে কিছু ক্যাপাবিলিটিস দেয়। ফার্স্ট ক্যাপাবিলিটিসটা হচ্ছে এপিআই আমাকে একটা দুইটা সিস্টেমের মধ্যে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমের মধ্যে কমিউনিকেট করার সুযোগ দেয়। সো আমি যদি চিন্তা করতে পারেন যে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, and আপনার ওয়েবসাইটে হচ্ছে একটা একটা ই কমার্স ওয়েবসাইট চিন্তা করেন। সো আপনার ওয়েবসাইটে হচ্ছে পেমেন্ট ইন্টিগ্রেশন মেথড আছে।
পেমেন্ট ইন্টিগ্রেশন মেথডটা আপনার কি কি আছে? আপনার ধরেন বিকাশ আছে, আপনার কার্ড আছে। এখনো কার্ড ইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, সো আপনার কাছে হচ্ছে যেটা বলতেছিলাম যে আপনার কাছে পেমেন্ট ইন্টিগ্রেশনের কিছু মেথড আছে। সো বিকাশ আছে, আপনার কাছে কার্ড আছে, মেবি ক্রেডিট কার্ড হয়ে আপনি পেমেন্ট ইন্টিগ্রেট করতে পারেন, অথবা আপনি অন্য কোনো সার্ভিসের থ্রুতে পেমেন্ট পেমেন্ট করতে পারেন। সো দেখবেন যে আপনি এই পেমেন্টের জন্য স্ট্রাইপ বা এই আমার পে টাইপের কিছু একটা আছে প্রবাবলি। সো এই টাইপের কিছু সার্ভিস, কিছু হচ্ছে প্রোভাইডার আছে যারা হচ্ছে এপিআই প্রোভাইড করে। এন্ড ওরা কি করে, যে ওদের আপনি ওই ফুল ফাংশনটা নিয়ে আপনার যেই ই কমার্স ওয়েবসাইট আছে ডিরেক্টলি অ্যাড করে দিতে পারেন। সো অ্যাড করলে কি হবে, যে আপনার আলাদা করে সবগুলো, এই যে বিকাশের জন্য আলাদা একটা মডিউল, আলাদা ফিচার, বা ক্রেডিট কার্ডের জন্য আলাদা একটা ফিচার, ইয়ার জন্য আলাদা একটা ফিচার, অন্যান্য কোনো যদি সার্ভিস থাকে সেগুলোর জন্য আলাদা 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 ফিচার, এগুলো আপনার করা লাগতেছে না। তো আপনার জাস্ট কি করা লাগতেছে, আপনার এক্সটার্নাল কোনো একটা সার্ভিস আপনার এক্সিস্টিং যে সিস্টেম আছে, বা আপনি যে সিস্টেমটা বিল্ড করতেছেন, আপনার যে কমার্স, সেই সিস্টেমে আপনি এক্সটার্নাল সার্ভিসটা ডিরেক্টলি ইউজ করে ফেলতে পারতেছেন। সো এই যে ইউজটা করতেছেন, এই ইউজটা করতেছেন কিভাবে করতেছেন, হচ্ছে একটা এপিআই থ্রুতে। সো আপনার এক্সটার্নাল যে সার্ভিসটা আছে সেটার একটা এপিআই আপনি ইউজ করতেছেন আপনার সিস্টেম থেকে। এন্ড এই এই এপিআই থ্রুতে হচ্ছে আপনি পারতেছেন হচ্ছে ওইটার সাথে কমিউনিকেট করতে। সহজ জিনিস। তার মানে আমরা আহ, সহজভাবে চিন্তা করি যে কি করতে পারি। সো আমরা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন থেকে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনে ডেটা পাস করতে পারি। সো আমাকে হচ্ছে এক্সচেঞ্জ ডেটার একটা সুযোগ দিচ্ছে। দেন আমার অ্যাপ্লিকেশন থেকে এক্সটার্নাল কোনো অ্যাপ্লিকেশনের ফিচার আমি ইউজ করতে পারি, যেটা আমি মাত্র বললাম পেমেন্ট গেটওয়ের কথা। তারপরে হচ্ছে এপিআই অ্যাকচুয়ালি হচ্ছে ডিজিটাল যত প্রসেস আছে, আপনি দেখবেন যে যত ধরনের সার্ভিস আছে, প্রত্যেকটা সার্ভিস হচ্ছে তারা নিজেদের এপিআই প্রোভাইড করে। এন্ড এপিআই এর জন্য আইদার তারা কিছু পরিমাণ পেমেন্ট নেয়, অথবা তারা কিছু কিছু এপিআই আছে ফ্রি, কিছু এপিআই আছে আপনার মানে লার্জ অ্যামাউন্ট ফ্রি, মানে প্রিমিয়াম মডেল টাইপ আর কি, যে একটা একটা স্পেসিফিক পোর্শন পর্যন্ত ফ্রি, দেন হচ্ছে আপনার প্রিমিয়াম। আবার কিছু এপিআই আছে টোটালি প্রিমিয়াম, যেটাতে আপনার টাকা লাগতেছে। সো মোরলেস হচ্ছে এপিআইটা হচ্ছে এইটা। এখন আমি যদি বলি যে আমাদের কেন এপিআই লাগতেছে, প্রথমত আমাদের সিস্টেম কানেকশনের জন্য, যে আমরা আমাদের সিস্টেমের সাথে অন্য একটা সিস্টেম ইন্টিগ্রেট করতে চাই। যেটা হচ্ছে আমি মাত্র বললাম যে আমাদের ই কমার্সের সাথে আমি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চাই। কিংবা ধরেন যে আমি আমার একটা অ্যাপের সাথে গুগল ম্যাপ ইন্টিগ্রেট করতে চাই। হ্যাঁ, গুগল ম্যাপ থেকে ম্যাপ, সে আমার মোবাইল থেকে সে গুগল ম্যাপ দেখবে, হতেই পারে। সো এই যে সিস্টেম কানেকশনটা করতেছি, সেটার জন্য হচ্ছে আমার এপিআই লাগতেছে। তারপরে হচ্ছে ডেটা শেয়ারিং এর জন্য আমার এপিআই লাগতেছে। আমি যে এই একটা সার্ভিস থেকে একটা সার্ভিসে ডেটা শেয়ার করতেছি, এই শেয়ারিংটার জন্য আমার এপিআই লাগতেছে। আমার আমার কোনো একটা ফাংশনালিটি এক্সটেনশনের জন্য। সো আমি অবশ্যই যেটা একটু আগেই বললাম যে ফিচার বাড়াইতে পারি চাইলে। সো ফিচারগুলো বাড়ানোর জন্য আমার এপিআই লাগতেছে। আমার কোনো একটা প্রসেস অটোমেট করার জন্য আমার এপিআই লাগতেছে। আমরা এই হোল কোর্সে অটোমেশনই শিখবো অ্যাকচুয়ালি, অ্যান্ড এই অটোমেশনের জন্য আমার এপিআই লাগবে। ঠিক আছে। দেন আমার অবশ্যই আমি ইনোভেশন এনাবেলমেন্ট করতেছে। সো এই ইনোভেশন এনাবেলের ব্যাপারটা কি, যে ডেভেলপার্সরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এপিআই ইউজ করতে পারে আর কি। ডেভেলপার্সরা হচ্ছে এপিআই গুলোকে ইউজ করে এই এপিআই, মানে অলরেডি ডেভেলপড একটা ফিচার, এই ফিচারকে ধরেন যে একটু ইমপ্রুভ করতে পারলো আর কি। এক্সিস্টিং ফিচারগুলো ইউজ করে একটু ইমপ্রুভ করলো। সো এইটা হচ্ছে এই ব্যাপার। সো আমাদের এপিআই কনসেপ্ট বা এপিআই কেন লাগতেছে, এটা নিয়ে আই গেস আর কোনো কনফিউশন নাই। এখন আমরা হচ্ছে এপিআইটা আর একটু দেখবো সিনারিও থ্রুতে। একটু পরে যাই এটাতে, আমরা হচ্ছে কম্পোনেন্টসে একটু আসি। আমাদের এপিআই এর ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট। হ্যাঁ, আমি চেষ্টা করছি হচ্ছে চেষ্টা করছি আসলে যে ফুল এই মানে আজকের ক্লাসটাও যতটা কম্প্রিহেন্সিভ করা যায় আর কি, কোনো নলেজ গ্যাপ বা কোনো কিছু যাতে না থাকে এটার ভিতরে। সো প্রথমত প্রথমত যেটা আসতেছে সেটা হচ্ছে অথেন্টিকেশন।
আমি এইটা এক্সপ্লেইন এখানে করতে চাই না অ্যাকচুয়ালি, কারণ এটা আমি সামনে এক্সপ্লেন করতেছি। সো এটা হচ্ছে যে ফুলটার যদি ওভার শোনা যাচ্ছে না। নেট ইস্যুস আপু। রিভিউ চাই। ভাইয়ার নেট প্রবলেম মনে হয়। হ্যাঁ, তার মনে হয় মোবাইলে ফোন আসতেছে, মোবাইলে একটা টেস্ট করছে, এই জন্য ক্ল্যাম্প ফেলে গেছে। যারা সবাই ক্লাস ধরতে পারতেছেন, মানে কনসেপ্ট বুঝতেছেন? তো আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, হ্যাঁ শোনা ভাই, যাচ্ছে। যাচ্ছে 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 ভাই, এখন যাচ্ছে। সরি, আমার একটা কল আসছিল দেখে পুরো নেটে ঝামেলা করতেছে। বুঝতে পেরেছি এটা ভাই। পর্যন্ত যা 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 আসছে, মানে যা যা এক্সপ্লেন করলাম, তা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? একটু যদি বলতেন আর কি। না না, হচ্ছে না। ওকে, কি ওকে, ভাই, ঠিক মতো ফাইন। বোঝা যাচ্ছে, এই প্লিজ। স্লাইডটা, হ্যাঁ ওই স্লাইডটা, এটার সময় কথা বললেন আর কম্পোনেন্টস ইন রেস্ট এপিআই এটা যে এটা এটা পার্টটা, হ্যাঁ এটা এটা অনেক এটা ভেঙে ভেঙে আসছে, একটু রিপিট করলে বেটার হয়। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কম্পোনেন্টসটা হচ্ছে, আমি এইটা হচ্ছে ফুলটা হচ্ছে সামনে, মানে সামনের স্লাইডে এক্সপ্লেন করব। সো এইটা হচ্ছে সবগুলো একসাথে দেখানোর জন্য আমি জাস্ট রাখছি। সো এইখানে আসলে আমি এক্সপ্লেন করতে চাই না, যেগুলো যেহেতু সামনে আবার এক্সপ্লেন করবো, so দুইবার হয়ে যাবে এক্সপ্লেন করলে। সো এইটা একটু স্কিপ করি। এটা হচ্ছে আপনারা যখন দেখতে, মানে রিভিউ করবেন বা রিক্যাপ করবেন স্লাইডটা, তখন হচ্ছে এট এ গ্ল্যান্স হচ্ছে দেখে বুঝে ফেলতে পারবেন আর কি, যে কি কি আছে অ্যাকচুয়ালি। সো এই জন্যই এটা আলাদা করে রাখা আর কি। সো প্রথমে আমি যদি কমপ্লিট সিনারিও চিন্তা করি, আমি হচ্ছে যে এপিআই যখন মানুষ এক্সাম্পল দেয়, হ্যাঁ, যখন মানুষ সবাই এপিআই এক্সাম্পল দেয়, তখন সবাই হচ্ছে রেস্টুরেন্টের এক্সাম্পল দেয় আর কি, যে রেস্টুরেন্ট গুলো হচ্ছে রেস্টুরেন্ট দিয়ে হচ্ছে আমরা আসলে প্রপারলি এপিআই এক্সাম্পলটা বুঝতে পারি আর কি। এখন আমি যদি একটা কমপ্লিট সিনারিও চিন্তা করি, এটা এরকম ভেঙে গেল কেন? আচ্ছা, সো প্রথমত ধরেন যে আপনি আপনি ধরেন যে একটা রেস্টুরেন্টে হচ্ছে যাইতে চান। রেস্টুরেন্টে হচ্ছে যে আপনি ইয়া বুক করছেন, কি বলে, টেবিল বুক করছেন যাওয়ার জন্য। সো যাওয়ার জন্য টেবিল বুক করছেন। সো এই যে রেস্টুরেন্টে যাবেন বা রেস্টুরেন্টে যাওয়ার জন্য যেই যেই মানে লোকেশন রেস্টুরেন্টের, সেটাকে আমরা বলি হচ্ছে বেস ইউআরএল। সো বেস ইউআরএলটা হচ্ছে যে একটা এপিআই বেস থিং, যেটা দিয়ে আমি বুঝি যে এটা হচ্ছে এই এপিআই এর জিনিস, হ্যাঁ। সো বেস ইউআরএল দিয়ে আপনি তাহলে বুঝতে পারেন যে আমরা হচ্ছে রেস্টুরেন্টের লোকেশন চিন্তা করতে পারলে আমরা সেটা হচ্ছে যে বেস ইউআরএল। অ্যান্ড সো রেস্টুরেন্টের লোকেশনে আমি গেলাম, আমি বুক করছি আগে থেকে। এখন যাওয়ার পরে আমার কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাকে আমাকে বলতে হবে যে আই হ্যাড রিজার্ভেশন, আর রিজার্ভেশন নাম্বারও হয়তো বা আপনাকে বলতে হতে পারে। সো আপনি ধরেন বললেন, নাম বললেন, রিজার্ভেশন নাম্বার বললেন। তারপরে হচ্ছে সে আপনাকে আইডেন্টিফাই করলো যে আইডেন্টিটি চেক করলো যে আহ, আপনি আসলে মানে উনি ঠিকঠাক মানুষ আছেন, আপনি হচ্ছে যে ভুলভাল না। সো হচ্ছে আপনাকে সে আসলে অথেন্টিকেট করলো আর কি। সো অথেন্টিকেট করার পরে আহ, আপনাকে সে বলবে কি, বলবে হচ্ছে যে আহ, 4 নম্বর টেবিল বা 7 নম্বর, আচ্ছা 7 নম্বর টেবিলের কথা আছে এখানে। তো আপনাকে বলবো যে সে 7 নম্বর টেবিলে যান, হ্যাঁ। 7 নম্বর টেবিলে যান, আর আপনি আপনার যেই অ্যাক্সেস, আপনাকে ধরেন যে আপনি ওই অ্যাক্সেসটা হচ্ছে যে ধরেন রেস্টুরেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট, যদি একটু হাইপোথেটিক্যালি চিন্তা করি আর কি, যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সেস হতে পারে, যে ভিআইপি মেম্বারের জন্য একটু আলাদা অ্যাক্সেস বা নর্মাল মেম্বারের জন্য একটু আলাদা অ্যাক্সেস। সো এই যে অ্যাক্সেসটা, এটাকে আমরা বলি অথরাইজেশন, যে আপনাকে আসলে কতটুকু পারমিশন আমি দিচ্ছি, হ্যাঁ, বা কোথায় বসার পারমিশন আমি দিচ্ছি। সো এই জিনিসটা হচ্ছে আমরা বলি ইয়ার ক্ষেত্রে অথরাইজেশন।
এখন মানে কতটুকু আপনি আসলে করার জন্য সার্ভিস নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনি গ্রান্টেড। এখন ধরেন আপনার জন্য টেবিল নাম্বার 7 আছে, অবশ্যই আপনি কিন্তু টেবিল নাম্বার 10-এ গিয়ে বসতে পারবেন না, ঠিক না? ঠিক না, কারণ আপনাকে হচ্ছে টেবিল নাম্বার 7-এই যাইতে হবে, টেবিল নাম্বার 7-এই হচ্ছে আপনাকে সে সার্ভিস প্রোভাইড করবে। সো আপনার অথরাইজেশন আছে শুধু টেবিল নাম্বার 7-এ। সো আমরা অথরাইজেশন পার্টটাও মোটামুটি বুঝলাম, না বুঝলেও সামনে আবার আসবে এই জিনিসগুলো, সো তখন আই গেস আর একটু বুঝবো। আমরা এরপরে আসি হচ্ছে মেকিং রিকোয়েস্ট। সো প্রত্যেকটা এপিআই বা রেস্ট এপিআই, আমরা বেসিক্যালি রেস্ট এপিআই শিখতেছি এখানে। সো আমরা মোরলেস রেস্ট এপিআই ইউজ করব। আদার এপিআই নিয়ে আসলে আমাদের এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই আর কি, কনসার্ন থাকার দরকার নেই। সো চারটা 5টা আমাদের আসলে বেসিক মেথড আছে, হ্যাঁ, এসটিটিপি মেথড আমরা বলি। এসটিটিপি মেথড দিয়ে সে কি করে, একটা এপিআই কি করে যে কল করে, বিভিন্ন ধরনের কল করে, হ্যাঁ, অ্যাকশন নেয় আর কি। সো আমরা এগুলোকে এসটিটিপি ভার্ব বলতে পারি বা এসটিটিপি মেথড বলতে পারি। সো আমরা যদি এইটা এভাবে চিন্তা করি যে আপনি গিয়ে বসলেন, রেস্টুরেন্টে বসলেন, আপনি ধরেন অথেন্টিকেশন করলেন আপনার নাম টাম বলে, এরপরে হচ্ছে আপনি অথরাইজড, 7 নাম্বার টেবিলের জন্য আপনি অথরাইজড মানুষ, বসলেন। এখন আপনি প্রথমে আপনাকে সে কি দিবে, আপনি ধরেন একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। সো ওয়েলকাম ড্রিঙ্কটা আপনি ধরেন চান নাই তার কাছে, তাও আপনাকে দিল, হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কটা আপনাকে আপনাকে দিল। সো প্রথম জিনিস। তারপর আপনি তার কাছে কি চাইলেন, তার কাছে হচ্ছে মেনু জানতে চাইলেন, যে ক্যান আই সি দ্য মেনু। সো এই যে মেনু জানতে চাইলেন, এইটা হচ্ছে যে আপনাকে সে কি দিবে, একটা লিস্ট অফ অ্যাভেলেবল ডিশেস, আপনাকে একটা মেনু কার্ড দিবে, যেখানে হচ্ছে অনেকগুলো মেনু আপনার অ্যাভেলেবল। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে গেট রিকোয়েস্ট, হ্যাঁ, যে আপনি যখন কোনো কিছু একটা চান and ওই চাওয়ার সাথে আপনার কোনো আম, কোনো ইনপুট দেওয়া লাগতেছে না, হ্যাঁ, আপনি মেনু চাওয়ার জন্য কিন্তু আপনার কোনো ইনপুট দেওয়া লাগতেছে না। আপনি জাস্ট হচ্ছে গেট রিকোয়েস্টে কল করতেছেন, দেখেন যে এখানে একটা মেনু নামে একটা ব্যাপার আছে, মেনুটা কি এটাও সামনে আসবে। তো আপনি কল করতে যা বলতেছেন যে মেনুর জন্য, and সে হচ্ছে আপনাকে মেনু দিচ্ছে। তারপরে ধরেন যে আপনি মেনুর জন্য দেখলেন, মেনুর জন্য দেখার পরে এখন আপনি হচ্ছে অর্ডার করতে চান। সো যখন হচ্ছে আপনি অর্ডার করতে চান, তখন হচ্ছে আপনি ধরেন এখানে কি অর্ডার করলেন, যে স্যালমন অর্ডার করলেন এন্ড মিডিয়াম কুক অর্ডার করলেন, এন্ড তারপরে হচ্ছে আপনি কিছু সাইডস চাইলেন। আর আপনার অবশ্যই যেহেতু টেবিল নাম্বার 7, সো আপনাকে হচ্ছে টেবিল নাম্বার 7-এ হচ্ছে সে অর্ডার করে দিল, হ্যাঁ, টেবিল নাম্বার 7-এ। সো এইভাবে হচ্ছে আপনি ধরেন একটা অর্ডার প্লেস করলেন। এখন এই অর্ডার প্লেসটা বা যখন হচ্ছে আপনি একটা ইনপুট দিচ্ছেন, ওকে, যে আমি এখানে কিছু ইনপুট দিচ্ছি, হ্যাঁ, যে ডিশের নামটা কি, এই ডিশটা কিভাবে কুকড হবে, তারপরে এই ডিশে আরো কিছু এক্সট্রা ডিশ আমার আমার লাগবে কিনা, কোনো সাইজ লাগবে কিনা, বা এই ভাইয়া, টাইপের হচ্ছে, ইয়া। আচ্ছা, এই যে কোডটা এটা তো পাইথনের কোড নাকি? এগুলা কোড না ভাইয়া, এগুলা হচ্ছে যে আপনার রেসপন্স, এটা আমি বলতেছি, এগুলো কোনো কোড না। আচ্ছা, সো আমরা কোনো কোড শিখতেছি না এখানে, হ্যাঁ, এখানে কোনো কোড না, সো ভয় পাওয়ার কিছু নাই আসলে। সো এইগুলো হচ্ছে আপনার জেসন রেসপন্স, আর এটা হচ্ছে আপনার ইউআরএলটা, হ্যাঁ। সো আপনি একটু সিনারিওটা, আমরা একটু যাই সিনারিও, যাওয়ার পর আমরা একটু ডিসক্রাইব করবো সামনে। সো সিনারিওটা আমরা বুঝলাম যে আমি গেলাম, গিয়ে হচ্ছে মেনু চাইলাম, মেনু থেকে কিছু জিনিস অর্ডার করলাম, এন্ড অর্ডার যখন করবো আমি তো একটা নাম দিচ্ছি যে কি অর্ডার করতে চাই, বা এটার সাথে সাথে আর কি কি চাই। সো যখন হচ্ছে আমি একটা অর্ডার করলাম বা একটা জিনিস প্লেস, কোনো একটা জিনিস অর্ডার প্লেস করলাম, তখন আমি এটাকে বলবো হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। এখন আমার কাছে মনে হইতে পারে যে হচ্ছে অর্ডারটা আমি কি করব, সরি এটা একটু ভেঙে গেছে, আচ্ছা ভেঙে গেল। আচ্ছা, তো আমি যখন অর্ডার করব, অর্ডার করার পরে আমি আমি অর্ডারের স্ট্যাটাস জানতে চাই আর কি, হ্যাঁ, যে আমার অর্ডারটা এখন কি অবস্থায় আছে। সো আপনি যখন অর্ডার করবেন, অবশ্যই অর্ডারের সাথে একটা অর্ডার নাম্বার থাকবে, ঠিক ঠিক না? So এটা হচ্ছে আপনার যে গেট অর্ডারস, সো অর্ডার্স করতেছেন, অর্ডারস একটা লিস্ট, অর্ডার্সের ভিতরে আপনার অর্ডার নাম্বারটা, যে আপনি কোনটা অর্ডার করছেন সেটা। সো এই যে অর্ডার নাম্বার দিচ্ছেন, আপনার অর্ডার করতে অর্ডার নাম্বার দিচ্ছেন, আপনাকে রেসপন্স সে দিবে কি, যে আপনার এখানে কিন্তু কোনো ইনপুট দেওয়া লাগতো না, আপনি জাস্ট হচ্ছে ইউআরএল দিচ্ছেন, অর্ডার নাম্বার দিচ্ছেন, হ্যাঁ। আপনাকে সে হচ্ছে দেখাবে যে আপনাকে 10 মিনিট লাগবে, আর 10 মিনিট পর হচ্ছে আপনাকে সার্ভ করা হবে। এখন আপনি ধরেন মনে হইলো যে না, আমি হচ্ছে আমার এই যে স্যালমনটা অর্ডার করছি, সেটা হচ্ছে আমি ওয়েল ডান চাই, আমি হচ্ছে মিডিয়াম চাই না, হ্যাঁ। সো আপনি ধরেন যে একটু চেঞ্জ করতে চাইলেন, একটু মডিফাই করতে চাইলেন, সো তখন হচ্ছে আমরা প্যাচ ইউজ করি। সো আমি দুইটা এতক্ষণ মতো গেট দেখছি, পোস্ট দেখছি, প্যাচ দেখছি, আমরা আরেকটা দেখবো পুট। সো
প্যাচ দিয়ে হচ্ছে আমরা কি করতেছি, আপডেট করতেছি, পার্শিয়ালি আপডেট করতেছি। আমি কিন্তু হোল অর্ডারটা চেঞ্জ করি নাই। আমি জাস্ট হচ্ছে এই ফিশটার হচ্ছে কুকিংটা হচ্ছে কি করছি, ওয়েল ডান চাচ্ছি আর কি। এখন কিন্তু আমি তো হোল অর্ডারটা চেঞ্জ করি নাই। তার মানে আমি জাস্ট পার্শিয়াল চেঞ্জ করছি আর কি। তো কিছুটা চেঞ্জ করলে তখন আমি এটাকে প্যাচ বলবো, প্যাচ মডিফাই আর কি, বা মডিফাই অর্ডারটা যখন আমি কিছু কিছু চেঞ্জ করবো, অল্প কিছু চেঞ্জ করবো, তখন এটাকে প্যাচ বলবো। দেন আপনি চাইতে পারেন যে আপনি কোনো একটা অর্ডার ডিলিট করতে পারেন। সো আপনি চান আপনি চিজ কেক অর্ডার করছিলেন, সো চিজ আপনি এখন আর অর্ডার করতে চান না। সো আপনি চিজ কেকটা ক্যান্সেল করতে চান, অর্ডারটা ক্যান্সেল করতে চান। সো তখন হচ্ছে আপনার এই যে আপনার অর্ডার আইডি, দেখেন এখানে অর্ডার আইডি কিন্তু আসছে আসছে আছে, হ্যাঁ, এই যে অর্ডার আইডি, এই যে অর্ডার আইডি, এই যে অর্ডার আইডি। এই অর্ডার আইডির ভিতরে কিছু আইটেম ছিল, আপনি অর্ডার করছিলেন স্যালমন, আপনি অর্ডার করছিলেন চিজ কেক, তারপর আপনি অর্ডার করছিলেন ভেজিটেবলস। এই আইটেমসে গিয়ে সে কি করবে, ডেজার্ট নামের যেই অপশনটা ছিল, ডেজার্ট অপশনে সে পাবে হচ্ছে চিজ কেক, এন্ড চিজ কেকটা সে হচ্ছে ডিলিট করে দিবে। ঠিক আছে, তো আপনার অর্ডার থেকে চিজ কেক নাই, শুধু এখন স্যালমন আর ভেজিটেবল আছে। সো এইটা হচ্ছে আমরা অলওয়েজ কি করব, যে এই সিনারিওটা আমরা একটু মাথায় রাখবো আর কি। মাথায় রাখলে আমাদের জন্য এপিআইটা অল দ্য টাইম মনে রাখাটা খুবই সহজ হবে। তো এই জন্য আমি ফার্স্টে সিনারিওটা বললাম। এখন যদি আমি মানে একদম সবগুলোতে ওয়ান বাই ওয়ান যাই, সবগুলা কম্পোনেন্ট যেগুলো আমি লাস্ট স্লাইডটাতে দেখাচ্ছিলাম। তো প্রথমেই আসে হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশনটা কি বলতেছিলাম, যে আমি ভাইয়া, দিকে গেট প্যাচ আরেকটা কি জানি বললেন, লিখে রাখতাম একটু। এখানে আছে ভাইয়া, লিখে রাখতে হবে না, মানে নোট করতে হবে না। আ- তারপর কি ঝামেলা হলো, নোট, আচ্ছা। সো নোট করতে হবে না অ্যাকচুয়ালি, কারণ আমি তো অবশ্যই স্লাইড প্রোভাইড করবো। আপনার নোট করার কোনো প্রয়োজন, এখন বোঝার চেষ্টা করেন আর কি জিনিসটা কি, কারণ এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট আর কি। সো আমি এখন একটু কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট যাব। যে আমি অনেকগুলো কম্পোনেন্ট দেখাচ্ছিলাম একটু আগেই। সো প্রত্যেকটা কম্পোনেন্ট আমার জন্য জানাটা একটু জরুরি। জানলে হবে কি, যে আমার হচ্ছে আমি যখন ইউজ করব, মানে এই সবগুলো জিনিস আমার হচ্ছে আমি আমি যখন ইউজ করবো আমার এজেন্ট বানানোর সময়, আপনি অ্যাকচুয়ালি বুঝবেন যে এটা কেন ইউজ করতেছেন। কারণ একটা জিনিস যখন আপনি না বুঝে ইউজ করবেন, তখন ওইটা আসলে প্রপারলি হবে না আর কি। আপনার অবশ্যই বুঝতে হবে আপনি আসলে কি ইউজ করতেছেন বা কি করতে চাচ্ছেন। সো প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে অথেন্টিকেশন। আমরা বলতেছিলাম কি, অথেন্টিকেশনটা কি, যখন আপনি রেস্টুরেন্টে গিয়ে আপনি আপনার রিজার্ভেশন আইডি বলতেছেন বা আপনার নাম বলতেছেন, তাহলে সেটা হচ্ছে আপনাকে সে অথেন্টিকেট করতেছে যে আপনি অ্যাকচুয়াল ইউজার। সো এইটা আমরা আমরা কি করি, আমরা হচ্ছে একটা ইউজার নেম বা পাসওয়ার্ড দিই আমাদের যে কোনো সিস্টেমে লগ ইন করার সময়, ইউজার দিই, পাসওয়ার্ড দিই। দ্যাটস কল্ড অথেন্টিকেশন পার্ট। এখন এপিআই ইয়ার সাইড থেকে, মানে এপিআই সাইড থেকে কি হয়, যে এপিআই সাইড থেকে অনেকগুলো টাইপের অথেন্টিকেশন আছে। হ্যাঁ, এই যে ডান পাশে যতগুলো দেখতেছেন, 1 2 3 4 5 6 7, এপিআই তে হচ্ছে আপনার এই 7টা বাদে আরো অনেক অথেন্টিকেশন আছে, যেগুলোর মধ্যে অথেন্টিকেশন করা যায়। আহ, কিন্তু এই 7টা হচ্ছে, এই 6টা হচ্ছে মেজর, যেগুলো হচ্ছে আমরা N8 অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবো, এই জন্য আমি এই 6টা রাখছি। বা কাস্টম অথটা হচ্ছে আমরা প্রবাবলি খুব একটা আমাদের লাগবে না আর কি। এখন এইটা এইটা হচ্ছে আমরা উম, একটু একটু যদি এক্সপ্লেইন করি, যে আমাদের হচ্ছে বেশ অথেন্টিকেশন ক্রাইটেরিয়া আছে বা অথেন্টিকেশন ওয়ে আছে। সো প্রথমে হচ্ছে বেসিক অথেন্টিকেশনে কি হয়, আমরা হচ্ছে সিম্পল ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড দিলে অথেন্টিকেশন ডান। ঠিক আছে। তারপর হেডার অথেন্টিকেশনে কি হয়, যে হেডারের সাথে আপনি এইচটিটিপি হেডারে কিছু একটা দিচ্ছেন, একটা এপিআই কি দিচ্ছেন বা টোকেন দিচ্ছেন, যেটা দিয়ে সে বুঝতে পারতেছে আপনি হচ্ছে যে মানে অথরাইজড একজন ইউজার। ঠিক আছে। তারপরে এগুলো মনে হয় আমি এইভাবে না বলে, আপনারা যখন করবেন তখন হচ্ছে বললে বেশি বেশি আন্ডারস্ট্যান্ডিংটা হবে। এভাবে বললে আসলে আপনাদের মাথা ঘুরায় যাওয়ার চান্স একটু বেশি হাই। আমার মনে হয় এটা স্কিপ করতে পারি। ঠিক আছে, এটা এমনিতে একটু দেখে রাখবেন যে আমাদের 7টা অথেন্টিকেশন আছে। আর এগুলো সবগুলো হচ্ছে আমি নেক্সট নেক্সট ক্লাসে, অথবা যখন আমি N8 নিয়ে, যখন যে ক্লাসটা হবে, নেক্সট নেক্সট উইকের ক্লাসটা N8 নিয়ে অ্যাকচুয়ালি। সো আমরা সবগুলোতে অ্যাকচুয়ালি আসবো। সো আমরা মনে হয় এটা এইভাবে এক্সপ্লেন না করি, তাহলে বুঝতে একটু অসুবিধা হতে পারে আর কি।
তো এটা একটু দেখে রাখবেন, জাস্ট নামগুলো কি কি আছে, কারণ এটা থেকে আপনাদের কুইজ আসতে পারে। এই উইকে একটা মানে এই মডিউলের সাথে একটা কুইজ আছে, সো কুইজ থাকতে পারে। বাট এইটার ডিটেইল এক্সপ্লেনেশন বা ডিটেইল আন্ডারস্ট্যান্ডিংটা আমরা যখন করব তখন হচ্ছে আরেকটু বেটার হবে আর কি আন্ডারস্ট্যান্ডিং। সেই জন্য এটা আমরা আপাতত স্কিপ করি। অথরাইজেশনটা আমি অলরেডি বললাম। অথরাইজেশনটা কি, যে আপনার শুধু টেবিল 7 অ্যাক্সেস আছে। সো আপনি দেখবেন যখন হচ্ছে আপনি কোনো একটা যেমন যেমন চ্যাট জিপিটিতে যদি আপনি যান, চ্যাট জিপিটিতে গেলে আপনি দেখবেন যে আপনার একটা $20 অপশন আছে, একটা প্রবাবলি $50 অপশন আছে। নট শিওর, আমি চ্যাট জিপিটি ইউজ করি না প্রিমিয়াম ভার্সন। সো প্রবাবলি আর কি। সো একটা প্রবাবলি $50 অপশন আছে, একটা প্রবাবলি 120 আর এরকম একটা অপশন আছে, 3টা 4টা অপশন আছে, যেটা যেটা হচ্ছে আপনি ইউজ করতে চান আর কি। তো আলাদা অপশন থাকার কারণ কি? আলাদা অপশন থাকার কারণ হচ্ছে চ্যাট জিপিটি অথরাইজ করতে চায় যে আপনি আসলে কোন এপিআইটা ইউজ করতেছেন, বা আপনার আপনার আসলে যে অ্যাক্সেসটা কতটুকু। হ্যাঁ, আপনি কি আমি একটু অ্যাক্সেস দিব নাকি এত বড় অ্যাক্সেস দিব নাকি এত বড় অ্যাক্সেস দিব। সেই অ্যাক্সেস যে লিমিট আমি সেট করতেছি, এইটার জন্য আমার অথরাইজেশনটা ইম্পর্টেন্ট আর কি। সো প্রত্যেকটা এপিআই কি এর সাথে একটা অথরাইজেশন থাকে, যে আপনি আসলে কতটুকু পর্যন্ত ইউজ করতে পারবেন। ভাইয়া এরপর এই হ্যাঁ, এপিআই তো একটা এপিআই হচ্ছে একটা কি, সেটা হচ্ছে তার কাছে থাকবে আর আমার কাছে থাকবে। যেমন হচ্ছে একটা রেস্টুরেন্টে আমি যে বুক করতে চাই, একটা টেবিল বুক করতে চাই, সেটা তো অবশ্যই এপিআই, যেহেতু এটা এটা আমরা লাগবে। একদম লাস্টে নেই গুলা, জি জি। একদম লাস্টে কোশ্চেন নেই ভাইয়া। আচ্ছা জি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, মানে মাঝখানে কোশ্চেন নিলে আসলে অনেক মানুষ তো, বুঝতে পারতেছেন। তা আপনি কোশ্চেন করে একটু নোট করে রাখেন সবাই, মানে লাস্টে একদম ক্লাস শেষে আমরা সবগুলো কোশ্চেন নিব। আচ্ছা, তারপরে আমার আসতেছে হচ্ছে এইচটিটিপি মেথডস এর কথা বললাম। আমি আমার 5টা মেথডের কথা বললাম। যখন হচ্ছে আমরা 5টা মেথড আছে আমার থেকে। সো এক্ষেত্রে প্রথম মেথডটা হচ্ছে গেট। আমি হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাচ্ছি বা আমি একটা মেনু দেখতেছি, এক্ষেত্রে কিন্তু আমার কোনো ইনপুট দেওয়া লাগতেছে না। হ্যাঁ, কোনো হচ্ছে কিছু হচ্ছে আমাকে বলা লাগতেছে না। সো এগুলো অটোমেটিক্যালি পাচ্ছি সামহাও। সো যেহেতু আমার কোনো ইনপুট দেওয়া লাগতেছে না এক্সট্রা করে, সেহেতু সেটা হচ্ছে আমি আমি বা যখন আমি কোনো কিছু চাবো, কোনো ইনফরমেশন রিট্রিভ করতে চাবো কোনো জায়গা থেকে, সেক্ষেত্রে আমি হচ্ছে গেট মেথডটা ইউজ করব। পোস্ট মেথডটা কখন ইউজ করব? যখন হচ্ছে আমি কোনো একটা কিছু প্লেস করতে চাবো, কোনো একটা অর্ডার ক্রিয়েট করতে চাই, বা ধরেন যে আমি কোনো একটা জায়গায় কোনো ডেটাবেজে হচ্ছে আমি কোনো একটা 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 রো অ্যাড করতে চাই বা কোনো টেবিল অ্যাড করতে চাই। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা পোস্ট মেথড ইউজ করবো, যখন হচ্ছে কোনো একটা জিনিস পুশ করবো নিজে থেকে। ঠিক আছে। পুট কখন ইউজ করব? যখন হচ্ছে আমি এই হোল থিংটা চেঞ্জ করতে চাই। ধরেন যে আপনি একটা টেবিল অ্যাড করছেন, ডেটাবেজে একটা টেবিল অ্যাড করছেন, এন্ড এই হোল টেবিলটা আপনি আবার ডিলিট করে দিতে চান। হ্যাঁ, বা সরি, ডিলিট বলছি, আপনি হোল টেবিলটা হচ্ছে চেঞ্জ করতে চান। সো আপনি এই হোল টেবিলের কন্টেন্ট যা যা ছিল, এগুলো আগে একটা ছিল, প্রথমে পোস্ট করে একটা করছেন, এখন হচ্ছে আপনি কন্টেন্টগুলো চেঞ্জ করবেন আর কি। তো চেঞ্জ করার জন্য আপনার কি করতে হবে? পুট মেথড ইউজ করতে হবে রিপ্লেস করার জন্য। প্যাচ হচ্ছে কি, যে সেম সেম মানে সেম হচ্ছে পুটের মতো। ডিফারেন্সটা কি? পুট দিয়ে আপনি পুরোটা রিপ্লেস করতেছেন বা কমপ্লিট আপডেটটা করতেছেন, বাট প্যাচ দিয়ে হচ্ছে আপনি পার্শিয়াল আপডেটটা করতেছেন। সো আমরা যখন রেস্টুরেন্টের কথা বলতেছিলাম যে আমি আমি ফুল হোল ডিশ হচ্ছে চেঞ্জ করি নাই অর্ডার, আমি জাস্ট হচ্ছে একটা ডিশের একটা স্পেসিফিক ডিশ হচ্ছে যে আমি একটু করে চেঞ্জ করছি। ঠিক না, আমি ফুল ডিশের সব মানে যা যা অর্ডার করছি সব কিছু চেঞ্জ করি নাই। তো যখন আমি পার্শিয়ালি কোনো কিছু মডিফাই করতেছি, আপডেট করতেছি, তখন আমি প্যাচ ইউজ করব। লাস্টলি হচ্ছে আমার ডিলেট। যখন আমি হোল অর্ডার চেঞ্জ করে দিব, ডিলিট করে দিব, তখন হচ্ছে বা কোনো একটা জিনিস পুরোপুরি বাদ দিয়ে দিব, বা ধরেন আপনি ডেটাবেস থেকে আপনি ওই যে টেবিলের কথা বললাম একটু আগেই, পুরো টেবিলটা ধরেন আপনি ডিলিট করে দিতে চান, আপনার দরকার নেই এই টেবিল, সেক্ষেত্রে আপনার হচ্ছে ডিলেট অপারেশন। সো আমার এই 5টা অপারেশনের মাধ্যমে, 5টা এসটিটিপি মেথডের মাধ্যমে মোর অর লেস হচ্ছে আমার অল দা মানে এপিআই হচ্ছে রেস্ট এপিআই হচ্ছে কাভার হয়ে যায়। এখন এই ক্ষেত্রে এতক্ষণ ধরে আমরা রেস্টুরেন্টের কথা বললাম, অনেক কিছু বললাম। এখন রেস্টুরেন্টের ভিতরে আমার তাহলে এপিআইটা কি? আমি যেহেতু বলতেছি যে এপিআই, এতক্ষণ ধরে বললাম যে এপিআই কাজ কি। এপিআই কাজ হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার করা, একটা একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের কমিউনিকেশন করানো, বা ধরেন যে আমি একটা সিস্টেমের থেকে একটা সিস্টেমে ডেটা পাস করতেছি। তার মানে এই পাসটা কে করতেছে? অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের ক্ষেত্রে ওয়েটার করতেছে। সো আপনি ধরেন যে আপনি ওয়েটারকে বলতেছেন সবকিছু, আপনি কিন্তু ওয়েটারকেই বলতেছেন, আপনি কিন্তু গিয়ে যে শেফ তার সাথে গিয়ে কিন্তু কথা বলতেছেন না, বা তাকে বলতেছেন না ভাই আমাকে এই ডিশ দাও, এই ডিশ বাদ, এই ডিশ ক্যান্সেল। সো আপনি কিন্তু তার সাথে কথা বলতেছেন না, বা আপনি তার সাথে গিয়ে ডিরেক্টলি কি বলতেছে মানে ডিসকাশন করতেছেন না। তো ওইটার হচ্ছে আপনার এই রেস্টুরেন্টের পার্সপেক্টিভ থেকে ওইটারটা হচ্ছে যে আপনার হয়ে দুই সাইডে কমিউনিকেট করতেছে, ঠিক না?
সো দুই সাইডে যেহেতু কমিউনিকেট সে করতেছে, সো ওইটার হচ্ছে এই হোল রেস্টুরেন্টের এপিআই আমি বলবো। আমরা বলবো যে এটা ওইটার হচ্ছে আমার হয়ে দুই সাইডেই ইনফরমেশন পাস করতেছে, এন্ড ও হচ্ছে আমার এই ক্ষেত্রে হচ্ছে এপিআই। তাহলে আমি চিন্তা করতে পারি, আমাকে চিন্তা করতে পারি আমি ইউজার। এখন ও হচ্ছে আমার থেকে ওইটার হচ্ছে ইনফরমেশন নিচ্ছে বা অর্ডার নিচ্ছে বা বিভিন্ন হচ্ছে কুইরিজ নিচ্ছে, আর যাকে দিচ্ছে বা যাকে পাস করতেছে এই ইনফরমেশন গুলা, বা যেখানে গিয়ে আসলে অ্যাকচুয়ালি এগুলা এফেক্ট হচ্ছে, সে হচ্ছে কি শেফ, বা ধরেন যে আপনি আম, যেখানে হচ্ছে ফুড রেডি হচ্ছে আর কি, সে যায় কিচেন আর কি। সো ও হচ্ছে ধরতে পারেন আপনি ডেটাবেস। সো ডেটাবেস থেকে আমি ইউজার, ডেটাবেস থেকে ইনফরমেশন নিচ্ছি, মাঝখানে হচ্ছে একটা এপিআই, মাঝখানে হচ্ছে ওয়েটারটা। সো এটা হতে পারে ডেটাবেস, এটা হতে পারে অন্য একটা সিস্টেম, এইটা হতে পারে আদার এক্সটার্নাল যে চ্যাট জিপিটি, বা আমি যে একটু জিমেল দেখাইলাম, জিমেলের এপিআই। এটা হতে পারে আপনার অন্য যে কোনো সার্ভিসের কোনো একটা সিস্টেম, মানে জিনিস আর কি, যেটা হচ্ছে যেটা যেখান থেকে হচ্ছে আমি ইনফরমেশন নিচ্ছি। ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে মানে এপিআই নিয়েই বলতে চাচ্ছি যে এপিআই জিনিসটা কি অ্যান্ড কি কি করে। এখন যদি আমি আহ, এরপরের কম্পোনেন্টস গুলোতে যাই, সো এতক্ষণ পর্যন্ত আমি অনেকগুলো কম্পোনেন্টস বলে ফেলছি। এরপরে কম্পোনেন্টস যদি যাই, আমাদের আসবে যে প্রথমে একটা দেখলাম বেস ইউআরএল। সো বেস ইউআরএলটা কি, যে আমার রেস্টুরেন্টের অ্যাড্রেস। সো আমি যেই সার্ভিস থেকে এপিআই নিব, ওই সার্ভিসের অবশ্যই একটা অ্যাড্রেস থাকবে। So, এই যে অ্যাড্রেস বা এই যে পাবলিক ইউআরএল, পাবলিক মানে যেটা হচ্ছে আপনি, পাবলিক মানে তো বুঝতেছেন পাবলিক এন্ড প্রাইভেট কি জিনিস। পাবলিক হচ্ছে যেটা আপনি অ্যাক্সেস করতে পারেন, যেই ইউআরএলটা। প্রাইভেট হচ্ছে যে ইউআরএলটা অ্যাক্সেস করতে পারবেন না। সো আমি এই যে পাবলিক ইউআরএলটার কথা বলতেছি, এটা হচ্ছে আমার বেস ইউআরএল। ঠিক আছে। এখন এই ইউআরএল এর সাথে যদি হচ্ছে আমি এই মেনু অ্যাড করি, এটা হবে হচ্ছে আমার জন্য এন্ড পয়েন্ট। এখন আমি যদি এটা একসাথে দেখাই কোনো একটা জায়গাতে, So, আমি পোস্টম্যান দেখাচ্ছি। পোস্টম্যান হচ্ছে যে আমরা এপিআই টেস্টিং এর জন্য পোস্টম্যান ইউজ করি, বাট পোস্টম্যানটা আমাদের লাগবে না। আমাদের কোনো আমাদের যদি আপনি এপিআই টেস্টিং করতে চান সেক্ষেত্রে লাগবে, বাট আমাদের এই হোল কোর্সে পোস্টম্যান লাগবে না। সো পোস্টম্যান নিয়ে বদার্ড হওয়ার কোনো রিজন নাই। আমি জাস্ট হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য পোস্টম্যান ইউজ করা বা পোস্টম্যানটা দেখানো। সো এখানে যদি দেখেন, এখানে একটু পর্যন্ত হচ্ছে আপনার বেস ইউআরএল। সো এখানে আছে https json placeholder ডট টাইপিকোড ডট কম, এটুক পর্যন্ত হচ্ছে আপনার বেস ইউআরএল। এরপরে আপনি যা চান সেটা হচ্ছে আপনার এন্ড পয়েন্ট। সো আমি এই পোস্টটাকে বলবো হচ্ছে আমার এন্ড পয়েন্ট। সো এইখানে কি হচ্ছে, এটা হচ্ছে গেট পোস্ট। সো আমি হচ্ছে এই জায়গাতে যত ধরনের পোস্ট আছে সেগুলো রিট্রিভ করতে চাই, বা ডেটা রিট্রিভ করতে চাই। রিট্রিভ করতে চাইলে আমি কি করবো, আমি গেট ইউজ করব। সো আমি দিলাম, দিয়ে দেখলাম যে এখানে অনেক পোস্ট আসছে। দেখেন অনেক পোস্ট আসছে। ইউজার পোস্টের হচ্ছে ইউজার আইডি, আইডি, টাইটেল, বডি, এগুলো আসছে। এন্ড এই জিনিসটা দিয়ে কি মিন করতেছে এটা আমি একটু পরে এক্সপ্লেন করবো। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যেগুলো আসলে কি দেখতেছি হাবিজাবি অনেক কিছু কোড কিনা। সো সো আমরা প্রবাবলি তাহলে বুঝলাম যে কোনটা আসলে বেস ইউআরএল এন্ড কোনটা আসলে হচ্ছে আমার এন্ড পয়েন্ট। সো আমি যদি একটা দেখাই গেট ইউজার্স এর ক্ষেত্রে, দেখেন এটা কিন্তু সেম, হ্যাঁ এটা চেঞ্জ হয় নাই। আমি সেম প্ল্যাটফর্মের এপিআই ইউজ করতে, ইউআরএল ইউজ করতেছি। এন্ড ওদের প্রথমে আমি পোস্ট নিলাম যে কি কি অ্যাভেলেবল। এন্ড আমি ধরেন চাই যে এখন ওদের কারা কারা ইউজার আছে, যে কি কি ইউজার ওদের আছে। সেখানে দেখেন যে ইউজারের নাম আসছে, ওদের একজন ইউজার হচ্ছে লিনে গ্রাহাম। ওর ইমেল টিমেল আসছে, অ্যাড্রেস আসছে, ফোন নাম্বার আসছে, ওকে। আরেকজন ইউজার আছে আরভিন হোয়েল, একজন ইউজার আছে আপনার সামান্থা। সো ওদের অনেকগুলো ইউজার আসছে, ইউজারের একটা লিস্ট আসছে আমার কাছে। তারপর ধরেন আমি চাই যে ইউজারের পোস্ট, সেটাও একটা গেট মেথড রিট্রিভ করতেছি। দেখেন কিন্তু সেম বেস ইউআরএল সেম, এন্ড বেস ইউআরএল পরে এটুক পর্যন্ত হচ্ছে আমার এন্ড পয়েন্ট। ইউজার ওয়ান, ইউজার ওয়ান মানে হচ্ছে দেখেন যে প্রতিটা ইউজার একটা আইডি। হ্যাঁ এই জায়গায় দেখবেন যে একটা আইডি আছে। সো আইডি দিয়ে আমি আসলে আইডি দিয়ে হচ্ছে আমরা কি করি, যে ডিটারমাইন করি যে এটা আসলে কোন ইউজারকে মিন করতেছে। হ্যাঁ। সো এই যে দেখলাম আইডি ওয়ান ধরে, যে এক নাম্বার ইউজারের আইডি আসবে মানে হচ্ছে এই যে প্রথম ইউজার লিনে গ্রাহাম। অ্যাকচুয়ালি আমার এখানে পোস্ট দেখাচ্ছে যতগুলো পোস্ট আছে। ওকে। সো এই হচ্ছে ইউজার আইডি ওয়ান, মানে এই যে লিনে গ্রাহামের জিনিসটা দেখা। আর এটা হচ্ছে পোস্ট আইডি। সো কত নাম্বার পোস্ট, যেই পোস্টটা করছে সেই পোস্টের একটা স্পেসিফিক আইডি থাকবে।
নাহলে হচ্ছে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না যে আসলে আপনি যে এই পোস্টটাই চান স্পেসিফিক্যালি আপনি বুঝবেন, আপনি অবশ্যই আইডি দিয়ে বুঝবেন। সো এইটা একটু বুঝতে হবে যে আইডি দিয়ে আসলে কি বুঝতেছি। আইডি দিয়ে আমরা হচ্ছে ওই স্পেসিফিক ইউজারকে বা ওই স্পেসিফিক জিনিসটাকে আমি হচ্ছে আসলে ডিফারেন্সিয়েট করতেছি। ইউজারের ক্ষেত্রে তাহলে আমরা কি করতেছি যে এক নাম্বার ইউজার মানে হচ্ছে আমি বুঝতেছি এক নাম্বার নাম। আমি যখন বলবো যে এখানে লাস্টে যদি যাই 10 নম্বর ইউজারটাকে, 10 নম্বর ইউজার হচ্ছে আমার ক্লেমেন্টিনা ডিবুক। ওকে, আবার আমি যদি পোস্টের ক্ষেত্রে যাই যে প্রথমে আমার 1 নম্বর ইউজারে আমি গেলাম, এখন 1 নম্বর ইউজারের 9 নম্বর পোস্টটা কি? 9 নম্বর পোস্টটা হচ্ছে যে এইটা, আইডি নাম্বার 9। তো টাইটেল হচ্ছে অনেক কিছু আছে, কি লেখা জানি না। ওকে, সো এইভাবে হচ্ছে আইডি দিয়ে আমি ডিফাইন করতেছি যে এইটা একটা ডেটাবেসের কনসেপ্ট। সো আই গেস অনেকে জানার কথা, অনেকে না জানলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। সামনে যখন করবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আর কি কনসেপ্টগুলো। সো করে দিতে স্পেসিফিক প্রাইমারি কি বলে এটাকে, আইডি আমরা প্রাইমারি কি বলতে পারি। স্পেসিফিক প্রাইমারি কি দিয়ে আমি বলতে পারতেছি যে আহ, আমার কোন পোস্ট এন্ড কোন ইউজারের পোস্ট, ঠিক আছে। সো আমরা মোর অর লেস হচ্ছে এন্ড পয়েন্টস বেস ইউআরএল নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নাই। এখানে একটু আরেকটু দেওয়া আছে, এটাও আপনি দেখতে পারেন যে ধরেন যে আপনি রেস্টুরেন্টের যদি এন্ড পয়েন্ট চিন্তা করেন যে আপনি কিচেনে কেন যাবেন। ইউআরএল আর এন্ডপয়েন্ট আবার একটু যদি ক্লিয়ার করতে। এটা একটু আঁকাকি করিয়েন না কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, সো আমি রেস্টুরেন্টের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, আপনি এন্ড গুলো কিভাবে চিন্তা করতে পারেন যে ধরেন যে আপনি ফুডের জন্য আপনি কোথায় যাবেন, আপনি হচ্ছে কিচেনে যাবেন, ঠিক আছে। আপনি বুকিংস এর জন্য কোথায় যাবেন, আপনি রিজার্ভেশন ডেস্কে যাবেন। আর পেমেন্টস এর জন্য কোথায় যাবেন, পেমেন্টস জন্য আপনি ক্যাশিয়ারে যাবেন। সো এই যে কিচেনে যাচ্ছেন, কিচেনটাকে আপনি এই যে ফুড নামে একটা এন্ড পয়েন্ট দিয়ে ডিফাইন করতেছেন। আপনি যখন হচ্ছে রিজার্ভেশন ডেস্কে যাবেন, এটাকে বুকিংস নামে একটা এন্ড পয়েন্ট দিয়ে বলতেছেন আর কি। সো এইটা মনে হয় আর এক্সপ্লেন করার প্রয়োজন নাই। আমি মোরলেস সবকিছু কভার করে ফেলছি, কোনটা বেস ইউআরএল কোনটা আমার এন্ড পয়েন্ট। এরপরে আমি যদি প্যারামিটারসে যাই, সো প্যারামিটারসের ভিতরের পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে প্যারামিটারসে কিছু জিনিস পাঠাই। আহ, একটা এপিআইতে যখন আমি আসি, আমি অনেকগুলো প্যারামিটার পাঠাই। অ্যান্ড এই প্যারামিটারে হচ্ছে আমি যখন দেখি আমার এখানে যদি বডিতে যাই, যদি রতে যান, মানে এগুলো এখানে বুঝতে হবে না খুব একটা, আমি জাস্ট প্যারামিটারটা বুঝেন আর কি। সো সরি, প্যারামিটারে আমি হচ্ছে এখানে অনেকগুলো কি অ্যান্ড ভ্যালু পাঠাতে পারি আর কি। সো প্যারামিটার দিয়ে আপনি হচ্ছে ধরেন যে রেস্টুরেন্টে আপনি হচ্ছে যে এপিআই, আপনি হচ্ছে কিছু অর্ডার দিচ্ছেন, অর্ডারে হচ্ছে আপনি স্টেক অর্ডার দিচ্ছেন, মিডিয়াম রেয়ার অর্ডার দিচ্ছেন অ্যান্ড উইথ ফ্রাইস অ্যান্ড নো অনিয়ন্স। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে ইয়াটা পাঠাইছেন ইয়া হিসেবে এপিআই রেসপন্স বডি, এপিআই বডি হিসেবে এইটা হচ্ছে যা, আর এইটা যেটা দেখতেছেন এগুলো হচ্ছে আমরা বলি হচ্ছে জেসন। হ্যাঁ, সো জেসনটা যদি আমি একটু ডেসক্রাইব করি, পোস্টের ভিতরে একটা আছে। সো জেসন দুই ধরনের হচ্ছে যে আপনার ডেটা ফরম্যাটিং থাকতে পারে আর কি। আমাদের কাছে দুই ধরনের ডেটা ফরম্যাটিং এ লাগবে আর কি। অ্যাকচুয়ালি এক ধরনের লাগবে, জেসনটাই লাগবে। আরেকটা প্যারামিটারটা ভাইয়া বুঝতে পারি, একটু কাইন্ডলি আরেকবার বলতো। ওকে ওকে, আমি আমি এক্সপ্লেন করতেছি ভাইয়া। আপু সো প্যারামিটার্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে কুইরি প্যারামিটার্স পাঠাতে পারি, আমরা হেডার্সে কিছু প্যারামিটার্স পাঠাতে পারি, আমরা বডিতে কিছু প্যারামিটার্স পাঠাতে পারি, ঠিক আছে। সো কুইরি প্যারামিটার্স গুলো হচ্ছে আমি কি কুইরি করতেছি, হেডার্স এর ভিতরে যেগুলো আমি পাঠাবো সেগুলো হচ্ছে আমার এখানে আসবে, হেডার্স এর ভিতরে যাবে। অ্যান্ড বডির ভিতরে যখন আমি আসবো তখন হচ্ছে বডির ভিতরে আমি যখন পোস্ট রিকোয়েস্ট পাঠাবো বা পোস্ট মেথড, যখন আমি বললাম যে আমি হচ্ছে যে কোনো একটা ইনপুট দিচ্ছি, সো ইনপুট আমি যখন দিচ্ছি তখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি যে আমি কি ইনপুট দিব। সো এই ইনপুট অ্যান্ড আউটপুট, ইনপুট যখন দিব অ্যান্ড আউটপুট যখন দিব একটা এটা একটা ফরম্যাট থাকা লাগবে আর কি। সো এই ফরম্যাটটাই হচ্ছে আমরা বলতেছি যে জেসন ফরম্যাটে
সো জেসনটা যদি আমি একটু এক্সপ্লেন করি, জেসনটার ক্ষেত্রে আপনার এই যে টাইটেল অ্যান্ড এই যে ডেমো পোস্ট, এইটাকে বলে হচ্ছে আপনার কি, এইটাকে বলে হচ্ছে আপনার ভ্যালু। সো এই কি দিয়ে হচ্ছে আমরা এটাকে হচ্ছে কি করি, আমরা এটাকে হচ্ছে যে অ্যাক্সেস করি। সো আমরা যখন টাইটেল বলবো, আমরা যখন কন্টেন্ট বলবো, এই কন্টেন্টের সাথে দেখবেন যে এখানে এইভাবে লেখে আর কি। আমি যদি একটু লেখেও দেখাই, দুইটা ইয়ার মাঝখানে পরে আপনি কিছু একটা লিখলেন, কি লিখলেন, কি এর পরে মাঝখানে কিছু একটা দিলেন, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। ঠিক আছে, এটার মাঝখানে এটা তারপর। সো আমরা হচ্ছে যেই রেসপন্স পাবো বা যে রেসপন্স দিব, যেই ইনপুট দিব, সেটা হচ্ছে এই ধরনের পাবো আর কি, মোরালেস এই ধরনের জেসন স্ট্রাকচারে পাবো। এই স্ট্রাকচারটাকে আমরা জেসন স্ট্রাকচার বলি, এন্ড এইটাই আসলে এখন ধরে। সো এইটা হচ্ছে এইভাবে আসবে আর কি। তারপরে হেডার্স এর কথা আমি বললাম, হেডার্সে আমরা কিছু জিনিস পাঠাতে পারি। এগুলো আসলে আমরা যখন এনএট করব, এনএট এর ভিতরে কিছু কিছু জিনিস আমরা কভার করব। তো খুব একটা বেশি কমপ্লেক্সিটি, খুব একটা বেশি প্যারা খাওয়ার দরকার নেই আর কি। সো এখানে একটা জিনিস আছে যে আমার হেডার্স এর ভিতরে আমি কন্টেন্ট টাইপ পাঠাতে পারি। সো আমি এই যে কন্টেন্ট টাইপ পাঠাচ্ছি হচ্ছে জেসন, অ্যাপ্লিকেশন জেসন। দেন আমি অথরাইজেশন করতে পারি, আমি একটু আগে অথেন্টিকেশন দেখাচ্ছিলাম। সো অথেন্টিকেশনের একটা ছিল যে বিআরআর টোকেন। সো বিআরআর টোকেন দিয়ে আমরা অথেন্টিকেট করতে পারি। ঠিক আছে। তারপরে স্ট্যাটাস কোর্স নামে একটা জিনিস আছে। স্ট্যাটাস কোর্স হচ্ছে যখন আমি এই যে পাঠাচ্ছি, এখানে হচ্ছে দেখেন স্ট্যাটাস কোড ক্রিয়েট দেওয়া আছে যে 201 ক্রিয়েটেড। আপনার যদি কোনো রং আসে, সেক্ষেত্রে কোনো রং এর স্ট্যাটাস কোড আসবে। এন্ড এই স্ট্যাটাস কোড দেখে আমি আসলে বুঝতে পারবো যে আমার কোথায় ঝামেলাটা আছে। সো 200 মানি বা 200 201 এগুলো দিয়ে হচ্ছে মানে আমার কোনো ঝামেলা হয় নাই, মোটামুটি সবকিছু ঠিকঠাক। ঝামেলাটা কোন জায়গাগুলোতে আছে, আরো কিছু স্ট্যাটাস কোড আসলে অ্যাভেলেবল, বাট আমি সবগুলো লিখি নাই। সবগুলোর আমাদের খুব একটা আসলে প্রয়োজন পড়বে না। সো প্রথমত ব্যাড রিকোয়েস্ট আছে, ব্যাড রিকোয়েস্ট 400। তো ব্যাড রিকোয়েস্ট কি, যে আপনি অর্ডার দিলেন বাট সে হচ্ছে বুঝলো না আর কি, যে আপনি যাকে যে অর্ডার আছে সে হচ্ছে আপনার অর্ডার বুঝতে পারলো না প্রপারলি। সো বুঝতে যেহেতু পারে না, এটা কার দোষ? এটা অবশ্যই আপনার দোষ। হ্যাঁ, আপনি বুঝাতে পারেন নাই প্রপারলি। সো এটা হচ্ছে ব্যাড রিকোয়েস্ট, আপনাকে এই রেসপন্সটা দিবে। মানে এখানে যেরকম আমি একটু আগে দেখাইলাম যে 201 ক্রিয়েটেড, তো যখন আমরা ইউজ করব তখন আমরা দেখবো হচ্ছে আমাদের এই টাইপেরই রেসপন্স দিবে আর কি, ব্যাড রিকোয়েস্ট, আনঅথরাইজড, ফরবিডেন, নট ফাউন্ড অ্যান্ড রেট লিমিটেড, এই টাইপের জিনিসপাতি দিবে আর কি। তারপর 401-এ কি হয়, 401-এ কি হয়, 401 হচ্ছে আনঅথরাইজড, মানে হচ্ছে আপনার হচ্ছে এপিআই কিতে কোনো ঝামেলা আছে। মানে আপনি অথেন্টিকেট করতে চাইছেন কিন্তু আপনি আসলে অথরাইজড ইউজার না আর কি। তো আপনার অথেন্টিকেশন ঠিকঠাক ভাবে হয় নাই। সো আপনি একজন আনঅথরাইজড ইউজার, এটার জন্য আপনাকে 401 দিবে। তারপর 403 কি, যে আপনি আপনি অথরাইজড, ঠিক আছে, বাট আপনি আসলে ওই যে ওই স্পেসিফিক সার্ভিসটার জন্য আপনি আসলে ফরবিডেন। মানে আপনি ধরেন যে আছে হচ্ছে কি বলে, অ্যাক্সেস আছে হচ্ছে ধরেন এ পর্যন্ত। এখন আপনি তাহলে এ পর্যন্ত যেহেতু অ্যাক্সেস আছে, আপনি বিতে গিয়ে সার্ভিস তো আপনি নিতে পারবেন না, ঠিক না? সো আপনার এই যে যতটুকু আছে, আপনি বললাম অথরাইজেশনের যে ব্যাপারটা, আপনার যতটুকু আপনার অ্যাক্সেস লিমিট আছে ওটুকু ইউজ করতে পারবেন আর কি। সো এই সার্ভিসটা আছে। ফরবিডেন মানে বোঝাচ্ছে যে এটা আপনি আসলে ইউজ করতে পারবেন না। 401 মানে হচ্ছে যে আসলে এই সার্ভিসটাই নাই। সো আপনি ধরেন একটা ডিশ অর্ডার করলেন আসলে, কিন্তু হচ্ছে আপনার এই ডিশটাই নাই ওদের রেস্টুরেন্টে। সো ওই সার্ভিসটা আসলে ওরা প্রোভাইড করে না। সো এটা হচ্ছে 404। দেন হচ্ছে 429 কি, এটা হচ্ছে রেট লিমিট। সো রেট লিমিট ব্যাপারটা কি, যে আপনি ধরেন যে অনেক মানুষ একসাথে আসতেছে, বা ধরেন অনেক মানুষ একসাথে এসে অর্ডার করতেছে, বা আপনি ধরেন যে খুবই অনেক কিছু অর্ডার করতেছেন এবং খুবই ফাস্ট অর্ডার করতেছেন। সো যে হচ্ছে অর্ডার নিচ্ছে, সে ধরেন যে আপনার এই এত ফাস্ট অর্ডার করতেছেন, সে নিতে পারতেছে না প্রপারলি আর কি, আপনার অর্ডারের ইয়ার সাথে তালের সাথে সে মিলাতে পারতেছে না আর কি। সো প্রত্যেকটা এপিআই একটা লিমিট থাকে, যে আপনি আসলে পার মিনিট বা পার আওয়ার আপনি অ্যাকচুয়ালি কতটুকু জিনিস অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে। সো এইটার জন্য আমরা, এটা হচ্ছে রেট লিমিটেড ওই ইরোর দেখাবে। আর লাস্টে যেটা হচ্ছে সার্ভার ইরোর মানে হচ্ছে যে আপনি ঠিকঠাকই অ্যাক্সেস করছেন, সবই ঠিকঠাক, কিন্তু আসলে কোনো একটা ইন্টারনাল ঝামেলা হয়েছে, বা ওদের সাইড থেকে, রেস্টুরেন্টের সাইড থেকে কোনো একটা ইন্টারনাল ঝামেলা হয়েছে। তো যেটা হচ্ছে যে আসলে কি না, আপনার কোনো প্রবলেম না, আপনার কোনো ফল্ট না। সো এগুলো আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এগুলো আমি জাস্ট পাচ্ছি কেন, কারণ এই এই ইরোর গুলো আমরা সামনে পাবো বা আপনারাও পাবেন। তো যখন পাবেন তখন যাতে আমরা ভয় না পাই, আসলে বুঝি, একটু হলেও বুঝি যে এই ইউরোটা কেন আসছে, ঠিক না?
সো আমি অলরেডি সবকিছু এক্সপ্লেন করে দিছি যে কেন এই কোনটার জন্য কোন ইরর আসতে পারে। সো আপনি ধরেন যে এটার সাথে ম্যাচও করাতে পারেন যখন রিয়েল N8N আমরা যখন ইউজ করব, কিংবা অন্য যে প্ল্যাটফর্মগুলো আমরা যখন ইউজ করব, তখন যাতে আপনি কোনো ইরর খাইলে যাতে ম্যাচ করে দেখতে পারেন যে আসলে কেন ইররটা আসছে, আর আপনি যাতে বুঝতে পারেন যে আসলে কিভাবে এটা সলভ করতে পারবেন। ওকে, স্ট্যাটাস কোডস আমাদের গেল। তারপর রেট লিমিটের কথা আমি একটু আগেই বললাম যে আপনার প্রত্যেকটা এপিআই কি একটা লিমিট থাকে যে একসাথে সে কত রিকোয়েস্ট একসাথে সে হ্যান্ডেল করবে। আপনি ধরেন যে এই এপিআই কি দেখাচ্ছি, হ্যাঁ, এই এপিআই কি ধরেন যে আমি একবার করলাম, দিল, আরেকবার করলাম, দিল, আরেকবার করলাম, দিল, এরকম করে আমি ধরেন যে অগণিতবার 1 মিনিটের ভিতরে অগণিতবার অনেকবার সেন্ড করতে থাকলাম, হ্যাঁ, সেন্ড করতে থাকলাম, এখানে কিন্তু কোনো রেট লিমিট দিচ্ছে না আমাকে। So ধরেন যে আমি অগণিতবার সেন্ড করতে থাকলাম, এখন একটা পর্যায়ে এসে ধরেন যে সে আমাকে বললো যে এই রেট লিমিট ইরর, এই টাইপের ইররটা দিবে আর কি, এই যে কোনটা রেট লিমিটেড এই ইররটা দিবে। মানে হচ্ছে যে ও হচ্ছে আমাকে 1 মিনিটে বা 1 ঘন্টায় আপনি কতবার এই এপিআইটাকে হিট করতে পারবেন সেটার একটা লিমিট আপনাকে দিয়ে রাখবে। সো এটা সবগুলো এপিআই একটা রেট লিমিট ইরর প্রোভাইড করে থাকে। সো ওইটা হচ্ছে এই রেট লিমিটটা আর কি। সো এটা আপনি রেস্টুরেন্টের সাথে যদি চিন্তা করেন তাহলে চিন্তা করতে পারেন যে আপনি ধরেন একসাথে একটা রেস্টুরেন্ট কতগুলো অর্ডার নিতে পারে, হ্যাঁ, বা কতগুলো অর্ডার একসাথে প্রসেস করতে পারে। রেসপন্স ফরম্যাটের কথা আমরা বললাম যে আমরা আমরা অবশ্যই কমিউনিকেশন স্টাইলের জন্য একটা ফরম্যাট আমাদের লাগবে, যে কোন ফরম্যাটে আমরা আসলে ডেটা ফেচ করব বা কোন ফরম্যাটে আমরা ডেটা ইনপুট দিব। সো এইটা হচ্ছে আমার জেসন ফরম্যাট, যেটা একটু আগে বললাম এই জেসন ফরম্যাটটা কি। সো জেসন ফরম্যাটই আমরা মোরলেস দেখবো। সো আমি আদার ফরম্যাটস যেতে চাচ্ছি না আসলে, কারণ আমি কমপ্লেক্স করতে চাই না জিনিসগুলো। সো আমরা জেসন ফরম্যাটই দেখবো। জেসন ফরম্যাটটা হচ্ছে এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা আপনি দেখবেন যে এখান থেকে আপনি ধরেন যে সবকিছুই বুঝে ফেলতে পারবেন আর কি, যে এটা হচ্ছে আমি কি দেখতেছি হচ্ছে পোস্ট। সো এই পোস্টের হচ্ছে আইডি নাম্বার হচ্ছে 101, এই পোস্টের একটা টাইটেল আছে, এই পোস্টের একটা কন্টেন্ট আছে। টাইটেলটা হচ্ছে ডেমো পোস্ট, মানে যেটা আপনি উপরে দেখেন যে কোনো পোস্টের কন্টেন্ট যেটা, সেটাতে আপনি কন্টেন্টের পোস্ট কন্টেন্ট দেখতেছেন। লাইকটা আমি এখন অ্যাড করছি, সরি। ওকে, সো এই এই ধরেন যে এই যে জেসন থেকে আপনি বুঝে ফেলতে পারবেন যে এই ডেটার ভিতরে কি কি আছে, আপনার ডেটাতে কি কি আছে, ঠিক আছে। পরে আসে হচ্ছে ইরর হ্যান্ডলিং। সো আমাদের ইরর থাকতেই পারে, ইরর খাইতেই পারে, অ্যান্ড এই ইররটা আমি হচ্ছে কিভাবে ফিক্স করব বা কিভাবে হ্যান্ডেল করব। সো ইররটা হচ্ছে আমরা ইরর হ্যান্ডলিং এরও কিছু ওয়ে আছে, যে আমি চাইলে কোন ইররটা বাইপাস করতে পারি, বা ইররের একটা ধরেন আমি কি বলে ইররের জন্য আমি হচ্ছে কোনো একটা জিনিস কোনো একটা স্পেসিফিক মেসেজ দেখাতে পারি ওকে, তারপর বাকি জিনিসটা পাস করতে পারি। যেমন এখানে ধরেন কিচেনের ক্ষেত্রে যে কি বলতেছে, আমাকে বলতেছে অ্যাপোলোজাইজ অ্যান্ড প্রোভাইড টাইম লাইন। সো ওকে ধরেন যে কোনো ডিলে হচ্ছে, ডিলের জন্য সে হচ্ছে ধরেন ও আপনাকে হচ্ছে মানে সরি বলতেছে, and একটা টাইম লাইন বলতেছে যে এত সময় লাগতে পারে। তারপর ধরেন যে বললো যে কোনো একটা ঝামেলা হয়েছে, সো আমি এখন একটা ফিক্স করতেছি। সো সার্ভিস ডাউন হতে পারে, সার্ভিস ডাউন হলে আপনি আপনি ধরেন রিট্রাই ইউজ করবেন, যে আপনি একবার ট্রাই করে পারেন নাই, আপনি আবার রিট্রাই করবেন, দেখবেন যে হয়েছে কিনা। তারপরে ধরেন যে ইনভ্যালিড ডেটা আসতে পারে। ইনভ্যালিড ডেটার ক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে পারেন যে ডেটা আপনার ধরেন যে ঠিকঠাক আসে নাই, আপনি যেই জেসনে আসলে যেই ফরম্যাটে চাচ্ছিলেন এই ফরম্যাটে হয়তো, ঠিক আছে? বা যেটা বললাম যে আপনার প্রবলেম থাকতেই পারে, আপনি এটাকে ফল ব্যাকে পাঠিয়ে দিবেন। ফল ব্যাকে পাঠানো মানে কি, যে আপনি এই প্রবলেমটাকে এই প্রবলেমটা হইলে আপনি হচ্ছে ওকে আরেকটা জিনিস দেখাবেন, হ্যাঁ, ধরেন একটা ইরর আসছে, ইরর আসলে আপনি ওকে দেখাবেন যে উই আর ফেসিং সাম ট্রাভেলস রাইট নাও, সো প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, এটা বলতে পারেন। বা ওকে ধরেন এই সেম টাইপেরই অন্য একটা ফাংশনে ওকে নিয়ে গেলেন, ওই ফাংশন তাকে হচ্ছে ফাংশনের হচ্ছে রেসপন্স তাকে দেখালেন। সো এভাবে হচ্ছে আমরা ইরর বাইপাস করে করে ইরর হ্যান্ডেল করতে পারি আর কি। সো এই সব জিনিসই আমরা সামনে দেখবো আসলে, মানে নেক্সট ক্লাসেই আসলে অনেক কিছু সে নেক্সট ক্লাসেই আসবে প্র্যাকটিক্যালি। সো আমি জানি যে আজকে ক্লাসটাতে অনেকেই অনেক কিছু বুঝেন নাই, অ্যান্ড অনেকেই অনেক কিছু মানে বুঝতেছেন না বা প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। সো খুব একটা আসলে ভয় পাওয়ার দরকার নাই বা প্যারা নেওয়ারও দরকার নাই, সবকিছু সামনে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আর কি। তারপরে এটা প্রবলি লাস্ট থিং, আচ্ছা আরেকটা আছে। সো পেজিনেশনটা আমরা পাবো, পেজিনেশন ওয়েব হুকস পাবো। পেজিনেশনটা হচ্ছে ধরেন যে আপনি দেখবেন যে আপনি যখন একটা পেজে যান দেখবেন যে আপনার যে নিচে একটা নেক্সট বাটন থাকে, 1 2 3 4 5 এরকম, আপনি
পেজ হচ্ছে ইয়া করতে পারেন, একটার উপর একটা পেজ যাইতে পারেন। সো পেজিনেশন দিয়ে কি হয় যে ধরেন আপনার কাছে এইখানে আমি যেটা এখন এতক্ষণ দেখাচ্ছিলাম গেট পোস্টে এখানে হচ্ছে আপনার অনেক পোস্ট। সো এখানে কিন্তু কোনো পেজিনেশন নাই। এখানে ধরেন 10টা পোস্ট আসছে। এখন এই ক্ষেত্রে ধরেন আপনার এখানে 10টার জায়গায় আপনার 1000টা পোস্ট। এখন 1000, আচ্ছা অনেকগুলো পোস্ট আসছে অ্যাকচুয়ালি ইউজার আইডি অনুযায়ী। ইউজার কয়টা দেখি, ইউজার হচ্ছে 10টা। সো ধরেন যে আপনার 10টা ইউজার আছে অ্যান্ড আপনার ধরেন যে 10টার জায়গায় আপনার ধরেন যে 1 মিলিয়ন ইউজার আছে। সো 1 মিলিয়ন ইউজারকে তো আর আপনি একসাথে দেখাতে চান না। আপনি চান না যে কেউ যখন আপনার আমার ইউজার লিস্ট দেখতে চাবে আমি তাকে একসাথে 1 মিলিয়ন ইউজার দেখাই ফেলি। আপনি এরকম ধরেন যে প্রথম পেজ দেখাবেন, প্রথম পেজ ধরেন যে আপনি 100টা দেখাবেন, পরের পেজ আপনি আরেক আরেক সেকেন্ড 100টা দেখাবেন, থার্ড পেজ আপনি থার্ড 100টা দেখাবেন, মানে 100 করে দেখাচ্ছেন আর কি প্রতিবার। সো এই ব্যাপারটা আসলে পেজিনেশন আর কি। সো আমি এরকম একটা লার্জ নাম্বার অফ যখন রেসপন্স যখন পাবো তখন হচ্ছে এটাকে আমি হচ্ছে এরকম ভাগ ভাগ করে দেখাতে পারি আর কি। তারপর ওয়েব হুকস ব্যাপারটা হচ্ছে আমরা সামনে আরো ডিটেলসে আসবে ওয়েব হুক ব্যাপারটা, কারণ ওয়েব আমাদের লাগবে। ওয়েব হুক ব্যাপারটা হচ্ছে যে আপনার যখন এটা একটা স্পেসিফিক, মানে এটা একটা কোনো কম্পোনেন্ট না অ্যাকচুয়ালি, এটা কোনো এপিআই কম্পোনেন্ট না, এটা একটা স্পেশাল টাইপ অফ এপিআই আপনি বলতে পারেন। যে এইটা এটা কি, এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে হচ্ছে নোটিফাই করবে। যেমন কিচেনের ক্ষেত্রে কি হয়, রেস্টুরেন্টের ক্ষেত্রে কি হয়, যে আপনার যখন অর্ডার কমপ্লিট হয় প্রবাবলি শেফ হচ্ছে বিল রিং করে জানায়, বা হচ্ছে ইয়াকে বলে যে কি বল বেল রিং করে জানায় যে আপনার হচ্ছে অর্ডার হচ্ছে রেডি, এখন আপনার নিতে পারেন, অর্ডার হচ্ছে কালেক্ট করতে পারেন। সো এই যে একটা নোটিফিকেশন দিচ্ছে অটোমেটিক্যালি যখনই শেষ হচ্ছে অর্ডারটা, আপনি সিস্টেমের ক্ষেত্রে করেন, আমরা এই পে ক্ষেত্রে যদি চিন্তা করি যে সিস্টেম আমাকে অটোমেটিক্যালি নোটিফিকেশন দিচ্ছে যখন একটা ইভেন্ট ঘটতেছে। যেমন আমরা হচ্ছে ফেসবুক চালাই, ফেসবুকে যখন আমার পোস্টে মেসেজ কমেন্ট করতেছে তখন আমার কাছে নোটিফিকেশন আসতেছে, ঠিক না? সো এই ব্যাপার স্যাপার গুলো আমি যখন একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে যখন কিছু হবে তখন আমার সিস্টেমে যে এফেক্ট করবে, হ্যাঁ, এই ব্যাপারটাকে আমরা ওয়েব হুকের মাধ্যমে করি আর কি। সো এটা হচ্ছে সামনে আরো আসবে, সামনে আমরা আরো বিস্তারিত জানবো ওয়েবহুক ব্যাপারটা কি। এখন শুধু একটু মানে ঝাপসা আন্ডারস্ট্যান্ডিংটা আমরা নিই। লাস্টলি হচ্ছে ডকুমেন্টেশন। প্রত্যেকটা এপিআই প্রোভাইডার যারা এপিআই প্রোভাইড করে তাদের একটা ডিটেইল ডকুমেন্টেশন প্রোভাইড করে। ডিটেইল ডকুমেন্টেশন থেকে আমরা আসলে বুঝতে পারি যে এপিআই আসলে আমাদের কিভাবে ইউজ করতে হবে। সো ডকুমেন্টেশনটা ইটসেলফ নিডেড। যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে চিন্তা করতে পারেন যে আমরা ডকুমেন্টেশনটা মেনু একটা ডকুমেন্টেশন, যে মেনুর ভিতরে সবকিছু থাকে যে কি কি আছে আর না আছে। তারপরে রেস্টুরেন্ট পলিসি থাকতে পারে, ওকে। এন্ড এপিআই এর ক্ষেত্রে আমাদের কি থাকবে, যে আমাদের এন্ড পয়েন্টস গুলো থাকবে। আমরা যে একটু আগে দেখতেছিলাম মেথডের এন্ড পয়েন্টস, পোস্ট মেথডের এন্ড পয়েন্টস, হ্যাঁ, এই যে এন্ড পয়েন্টস গুলো দেখতেছিলাম, ইউজার্স, দেন গেট ইউজার পোস্ট, এই যে এন্ড গুলো দেখতেছিলাম এগুলোর হচ্ছে ডিটেলস থাকবে, প্যারামিটার ডিটেলস থাকবে, যে এই এন্ড পয়েন্ট অ্যাক্সেস করতে আমার আসলে কোন কোন প্যারামিটার লাগবে। যেমন আমি একটু আগে দেখাচ্ছিলাম যে আমার ক্রিয়েট পোস্ট করার জন্য আমার এখানে টাইটেল দেওয়া লাগবে, যে আপনি একটা পোস্ট ক্রিয়েট করতেছেন, তো আপনার কি লাগবে, আপনার হচ্ছে পোস্টটাকে টাইটেল লাগবে। টাইটেল হচ্ছে আপনি একটা একটা প্যারামিটার চিন্তা করতে পারেন, আপনি কন্টেন্ট লাগবে, আপনার হচ্ছে এইটা লাগবে না, হ্যাঁ, আপনি এটা ধরেন বাদ দিলেন, তো টাইটেলের কন্টেন্ট দিলেন, তাহলে আপনি হচ্ছে যে একটা ডেমো পোস্ট ক্রিয়েট করে ফেলতে পারলেন, ঠিক আছে। আপনি ধরেন আপডেট করতে চান, আপডেটের জন্য আপনার সেম টাইটেল লাগবে, ঠিক আছে। এখন এইভাবে হচ্ছে এই সবকিছু, মানে কোন এপিআই ইউজ করার জন্য আপনার কি লাগবে, এই সবকিছু হচ্ছে আমরা হচ্ছে এই প্যারামিটার দিয়ে বা এপিআই ডকুমেন্টেশন থেকে আমরা বুঝতে পারি। ইভেন আমরা হচ্ছে রেট লিমিট, আচ্ছা এক্সাম্পলও থাকে ডকুমেন্টেশনে, যে এরকম এক্সাম্পল দিবে আপনাকে, মানে কিভাবে আপনি ইউজ করবেন, যে আপনি এটা যখন আমরা ইউজ করতেছি আমরা হচ্ছে এইটার এক্সাম্পল দেখতেছি যে এটা হচ্ছে এভাবে ইউজ করে, ঠিক আছে। তারপরে রেট লিমিটের কথা যখন বলতেছি, যে যে একটু আগে বললাম যে আপনি 1 মিনিট বা 1 ঘন্টায় একটা এপিআই কতবার হিট করতে পারবেন, এর একটা লিমিট তো আপনাকে অবশ্যই দিয়ে দিবে। সো ওই রেট লিমিটের জিনিসপাতিগুলো আপনার এপিআই ডকুমেন্টেশনে অ্যাভেলেবল থাকবে আর কি। সো এই হচ্ছে মোরলেস এপিআই এপিআই রিলেটেড কথাবার্তা। এপিআই নিয়ে আমাদের আমাদের একটু মানে এই যে এখানে অনেকগুলো দেখেন সবকিছু আমি কভার করে ফেলছি, হেডার, স্ট্যাটাস কোডস, রেট লিমিটিং, রিকোয়েস্ট ফরম্যাট, ইরর হ্যান্ডলিং, তারপরে ওয়েব হুকস,
এপিআই রিলেটেড যা যা আছে সবকিছু, হ্যাঁ, এই আজকের মানে এই একটা স্লাইডে আপনি এপিআই রিলেটেড যা যা পাবেন, বা রেস্ট এপিআই রিলেটেড স্পেসিফিক্যালি রেস্ট এপিআই রিলেটেড যা যা পাবেন সবকিছু কাভার হয়ে গেছে আর কি। সো এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আমি আশা করবো যে আপনারা আরেকটু এটা দেখেন, হ্যাঁ, আরেকটু আজকে স্টাডি দেখেন। আমি আসলে এইটা নতুন মানে নতুন অবস্থা, যারা অলরেডি জানেন তাদের জন্য খুব একটা কমপ্লেক্স হওয়ার কথা না, যারা জানেন না তাদের জন্য একটু কমপ্লেক্স হতে পারে। আপনি আরেকটু গো থ্রু করেন এই স্লাইড গুলো, প্লাস আপনি চাইলে রেকর্ডিংটাও দেখতে পারেন আরেকবার, ভাইয়া, দেখার পর আই গেস মোরলেস কাভার হয়ে যাবে। হ্যাঁ হ্যালো ভাই। ভাইয়া, জেসন কি একটা ফরম্যাট? হ্যাঁ, জেসন একটা ফরম্যাট। এই ফরম্যাটটা আমরা ইউজ করবো না? হ্যাঁ। জি, ওকে। আর একটা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এগুলো যখন ইউজ করব নেক্সট ক্লাসে, বা আমি এখানে কিছুটা ইউজ করে দেখাইছি, আহ, যে গেট পোস্ট, ক্রিয়েট পোস্ট, আপডেট পোস্ট কিভাবে করবেন। ধরেন যে আপনি আপডেট করতে চান 2 নাম্বার পোস্ট, হ্যাঁ, আপডেট করতে চান, সো টাইটেল আপডেট করতে চান। সো এখন ধরেন যে এইটাই আপনি অন্য কিছু দিতে চান, নাম আপডেটেড, টাইটেল অ্যাগেইন। সো আপডেট করলেন, তারপর ধরেন ডিলিট করতে চান। ডিলিটের জন্য আপনার এক্সট্রা করে কোনো ইনফরমেশন দেওয়া দরকার নেই, জাস্ট হচ্ছে আপনি কোন পোস্ট ডিলিট করতে চান ওই পোস্ট দিলেন, ডিলিট হইলো। আচ্ছা, সো এইভাবে আসলে আমরা এপিআই গুলোকে মানে এপিআই সম্পর্কে আমরা একটু বুঝলাম যে আমাদের এপিআই আসলে কি, এপিআই কি কি কাজ, এপিআই কি কম্পোনেন্ট থাকতে পারে। এখানে দেখবেন যে অথরাইজেশনের ভিতরে আমার এই এপিআই তে কোনো অথেন্টিকেশন নাই, সো এখানে আমার কোনো প্যারামিটার দেওয়া লাগে নাই, অথেন্টিকেশন প্যারামিটার কোনো হচ্ছে এখানে না হয়, হয়তো এখানে আমার এপিআই কি দেওয়া লাগতো, অথবা বিআরআর টোকেন দেওয়া লাগতো। মানে এই অথেন্টিকেশনের যেই টার্ম গুলো আমরা একটু আগে দেখছি, অনেকগুলো টার্ম দেখলাম না অথেন্টিকেশন করার, অনেকগুলো ওয়ে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে আর কি। সো এপিআই কি দিয়ে আমি ধরেন যে এখানে ভ্যালুতে আমি যে এপিআই কিটা দিব, ও এপিআই কি প্রোভাইড করবে, এটা দিলে আমি বুঝবো যে এটা দিয়ে অথেন্টিকেট করবো। সো এইভাবে হচ্ছে আমরা অথেন্টিকেশন গুলো ইউজ করি। চাইলে হেডারও ইউজ করা যায়, হেডারও আপনি অনেক জায়গাতে হচ্ছে যে অথেন্টিকেশন হেডার ইউজ করে অনেক এপিআই তে। সো সেক্ষেত্রে আপনি ধরেন যে হেডারের ভিতরে আপনার এপিআই কি দিবেন, ঠিক আছে। সো এই জিনিসগুলা আমরা শুধু এই মানে এইটুকু কনটেক্সচুয়াল ব্যাপার স্যাপারগুলো একটু বুঝি। তারপরে ডিটেইলিং এ যদি বলি, ডিটেইলিং এ আমরা আস্তে আস্তে হচ্ছে সবকিছুই বুঝবো। আমরা মানে আমাদের হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টসে যখন হচ্ছে আমরা এগুলা অ্যাপ্লাই করবো সবগুলো জিনিস। হ্যাঁ, এখন আমার মনে হয় কোনো কোশ্চেন থাকলে করা যায়। ভাই আপনার আচ্ছা, এই কোডের সফটওয়্যারটার নাম কি এটার, যেটা আপনি ইউজ করতেছেন দেখলাম? এটা হচ্ছে পোস্টম্যান। আচ্ছা ভাই, যে এপিআই গুলো আমরা বানাবো এগুলো তো মানে নিজেরাই জেনারেট করতেছি তাই না, তো? এপিআই আমরা বানাবো না। এপিআই হচ্ছে অলরেডি বানানো আছে, আমরা জাস্ট হচ্ছে এপিআই গুলো ইউজ করব, মানে আমরা জাস্ট এপিআই কিটা ইউজ করব। বাট ইউজ করার জন্য আমরা ধরেন যে কিভাবে ইউজ করব এন্ড কি কি জিনিস আমাদের লাগবে, আমি এগুলো একটু এক্সপ্লেন করলাম আর কি, যে এপিআই জিনিসটা কি, এপিআই এর ভিতরে কি কি আছে, কি কি ধরনের অথেন্টিকেশন করা লাগবে আপনার, বা আপনি ধরেন যে এই এপিআই নিলেন, এপিআই এর কতটুকু অ্যাক্সেস, আপনি কতটুকু পর্যন্ত আপনি অ্যাক্সেস করতে পারবেন। তারপরে আপনি এপিআইটা প্রতি মিনিটে, যেটা রেট লিমিটের কথা বললাম, প্রতি মিনিটে কতবার আপনি এটাকে হিট করতে পারবেন। এই ব্যাপার স্যাপার গুলো আপনাকে একটু বুঝতে হবে আর কি। তাহলে এবং আপনি ধরুন লিটল বিট কাস্টমাইজেশনও করতে হবে হয়তো বা প্রয়োজনে ভিতরে। প্রয়োজনে লাগবে, হ্যাঁ, যখন অনেক কমপ্লেক্স সলিউশন গুলো আসবে, যে জায়গাতে আপনার এই যে বললাম যে আপনি একটা স্পেসিফিক ভাইয়া, আহ, আপনি যেভাবে এপিআইটা এই যে পোস্টম্যান যেভাবে ইউজ করছেন, এটা কি সবার জন্য এভাবে ফ্রি ইউজ করা যাবে? যেমন এখানে হ্যাঁ, পোস্টম্যান এপিআই ফ্রি একদম ফ্রি। ভার্সন আছে, মানে এটা কি সবাই ইউজ করতে পারবে? পোস্টম্যান একদম ফ্রি, পোস্টম্যান আপনি আমাদের ইউজ প্র্যাকটিসটা কি করতে ভাই, এটা পারেন। পোস্টম্যানই কোথায় হবে? পাবো ভাই? অ্যাকচুয়ালি পোস্টম্যান আপনাদের ইউজ করতে হবে না। So, আমার মনে হয় কি আপনাদের কমপ্লেক্স করার দরকার নাই। পোস্টম্যানটা আমি অ্যাকচুয়ালি জাস্ট দেখাইছি হচ্ছে আপনাকে এপিআই গুলো দেখানোর জন্য, ঠিক। আমি এনআই 10 এখনো যাই নাই, মানে অ্যাকচুয়ালি এনআই 10 তো আমি এখনো কোনো কোর্সে যাই নাই, এজন্য হচ্ছে এনআই 10টা আমি এনআই 10 স্পেসিফিক্যালি এপিআই দেখাই নাই। আপনি আচ্ছা, মূলত আমাদের আমাদেরকে আমাদের এখন এই যেগুলো এপিআই গুলো দেখিয়েছেন, আমাদের যেগুলো এপিআই গুলোকে অ্যানিটেনই দেখানো হবে তাহলে? এগুলো সব এনআই 10 দেখানো হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, বুঝতে পারছি।
এখন শুধু হচ্ছে আপনার এই যে বেস ইউআরএল কি, এন্ড পয়েন্ট কি, তারপরে রেসপন্স কিরকম আসবে, এগুলো বোঝানোর জন্য আমি আসলে এই পোস্টম্যান ইউজ করছি। সো এটা আপনার ইউজ করার স্পেসিফিক্যালি দরকার নেই। তারপরও যদি ইউজ করতে চান, পোস্টম্যান লিখে আপনি ধরেন সার্চ দিতে পারেন, পোস্টম্যান ডাউনলোড দিলে, ডাউনলোড ফর উইন্ডোজ বা আমি তো ম্যাক চালাচ্ছি, সো ম্যাক যেটাই আপনি চালান আর কি, সো আপনি ইনস্ট্রাকশন পেয়ে যাবেন আসলে। বাট বাট দরকার নাই। আচ্ছা, আমরা আমরা হাত তুলছে, একটু কোয়েশ্চেন নেই। ফাহিম, ফাহিম ভাই, হ্যাঁ। ভাইয়া আমি তো এই ইয়াতে একবারে নতুন, তো সেই ক্ষেত্রে এটা তো তেমন কিছু বুঝতে পারিনি। তো আপনার গাইডলাইন কি থাকবে? এখন কি জাস্ট স্লাইড গুলা গো থ্রু করবে এবং সামনের ক্লাসে হ্যাঁ, আর কি আমি বোঝার আমি চেষ্টা এটাই করবো? বাবা বলতে চাচ্ছি। হ্যাঁ, মানে খুব একটা বোঝার আসলে এখন মানে ঝামেলা নাই আর কি, আপনি না বুঝলে কোনো ঝামেলা নেই। আপনি শুধু একটু দেখেন যে কি কি কম্পোনেন্ট আছে, এপিআইটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। আমি যে মানে রেস্টুরেন্টের যে এক্সাম্পলটা দিলাম, তারপরে আপনি এই যে অথেন্টিকেশন জিনিসটা কি, অথরাইজেশন জিনিসটা কি, এসটিটিপি মেথড জিনিসটা কি, বেস ইউআরএল এন্ড পয়েন্ট এটা দিয়ে কি বুঝতেছি, হ্যাঁ, এই জিনিসগুলো একটু জাস্ট হাই লেভেল নলেজ নিলে হবে। হাই লেভেল নলেজটা নিলেই আমরা জাস্ট যখন এটাকে অ্যাপ্লাই করব আমাদের এই ইয়ার সাথে, এনএটেনের সাথে, আমরা তখন দেখবো যে একই জিনিসগুলোই আসতেছে আর কি। হ্যাঁ, এখানে কোনো কিছু কমপ্লেক্সিটি কিছু নেই, এপিআই ইউজের ভিতর কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো ঝামেলা নাই। কিন্তু এপিআই যখন আমরা ইউজ করব, তখন আমাদের বুঝতে হবে যে আমি আসলে এই এপিআইটা ইউজ করতেছি, এই এপিআইটার আসলে আমি কতটুকু পর্যন্ত ইউজ করতে পারবো। ধরেন যে যে ফ্রি টিয়ার এর কথা বললাম, সো ফ্রি টিয়ার বা প্রিমিয়াম যে মডেলগুলো, যে ইয়াগুলা মডেলগুলো, সেগুলো হচ্ছে আপনাকে একটা স্পেসিফিক টাইম পর্যন্ত বা স্পেসিফিক পিরিয়ড পর্যন্ত আপনাকে হচ্ছে এপিআই কি অ্যাক্সেস দিবে, এরপরে কিন্তু আবার প্রিমিয়ামে চলে যাচ্ছে, ঠিক না? সো আপনাকে দেখতে হবে যে ওই ফ্রি টিয়ার আপনি কতক্ষণ ইউজ করতে পারবেন। যখন আপনি একটা ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, ক্লায়েন্টকে যখন একটা সলিউশন দিতে চাবেন, তখন হচ্ছে আপনার ওই এপিআই এর কি অ্যাক্সেস, এপিআই কে আপনি কতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন, কতটুকু রেট লিমিট আছে, কি কি ঝামেলা হইতে পারে, কি কি ধরেন যে কি কি জায়গায় ব্রেক হইতে পারে, কোথায় কোথায় ধরেন আপনার হচ্ছে উম, এই মানে ইয়া হইতে পারে, ইরর হ্যান্ডলিং করা লাগতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে যে বুঝতে হবে আর কি তখন। সো এটার জন্য আমার আসলে আজকে মানে আমি জানি আসলে এটা অনেক অনেক ইনফরমেশন একদিনের জন্য, বোঝার জন্য অনেক ডিফিকাল্ট, ভাই বাট আমরা এটা তারপর কিভাবে পাবো, পাওয়ার পয়েন্টটা, এটা স্লাইডটা? এটা আমি আজকে দিয়ে দেবো, লাস্ট ক্লাস শেষে আপলোড করে দেবো। ভাইয়া রেট লিমিটটা কি আসলে মানে কতবার ব্রাউজ করতে পারবো এরকম কিছু? কতবার আপনি হিট করতে পারবেন, মানে আমি যেটা হিট করতে সেন্ড করতেছি, হ্যাঁ, কতবার। ধরেন আপনি ওই যে ধরেন আপনি ওয়েটারকে ডাকতেছেন, আপনি ওয়েটারকে ধরেন 5 বার ডাকলেন, 6 বার ডাকলেন, ওইটা তো বিরক্ত হয়ে যাবে, ঠিক না? সো আপনি ওয়েটারকে ধরেন যে হায়েস্ট, ধরেন ওয়েটার আপনাকে এসে বলবেন যে আপনি আমাকে হায়েস্ট 10 বার ডাকতে পারবেন, এরপরে ডাকতে আমি আপনার দিকে তাকাবো না। সো যদি এসে ওয়েটার এরকম বলে আর কি, সো এইটা হচ্ছে রেট লিমিট আর কি, যে ওয়েটার পার্সপেক্টিভ থেকে ওয়েটার আপনার কাছে কতবার আপনার ডাক শুনবে, ঠিক আছে? আচ্ছা এক ভাইয়া, এক একটা কোশ্চেন ছিল। এই যে আমাদেরকে এখানে যে পোস্টম্যানে যে এপিআই তে মানে যে এপিআই গুলো দেখালেন, এটা হ্যাঁ, কি আমরা একটা রেস্টুরেন্টের সাথে কিভাবে ইমপ্লিমেন্ট করব? যে সাপোজ আপনি যেহেতু যে মানে এক্সাম্পল হিসেবে দেখিয়েছেন, তো এটা কি অ্যাকচুয়ালি মানে রিয়েল ফিল্ডে আপনার ইউজ করার কোনো সুযোগ আছে? রিয়েল ফিল্ডে বলতে এইটা যখন প্রজেক্ট আসবে তখন সবকিছু তো রিয়েল প্রজেক্টে আসবে, ঠিক না? রেস্টুরেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আপনার ধরুন রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট বানাতে হবে। সো রেস্টুরেন্টের ওয়েবসাইটের যাই হচ্ছে রেস্টুরেন্টের ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা এপিআই থাকবে তখন। যেমন রেস্টুরেন্টে আপনি এই যে যেটা বললাম, আপনি অর্ডার নিচ্ছেন একটা 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 এপিআই, আপনি ধরেন যে বুকিং করতেছেন একটা এপিআই, আপনি ধরেন পেমেন্ট নিচ্ছেন, পেমেন্টের জন্য আলাদা একটা এপিআই, আপনি ধরেন যে দেখতে চাচ্ছেন আপনার অর্ডারের স্ট্যাটাসটা কি, এখন কোন স্ট্যাটাসে আছে, এটা একটা এপিআই। সো এরকম করে আসবে আর কি। আচ্ছা, আমরা মনে হয় একটু আহ মানে ইয়াতে যাই, মানে শুরু থেকে যাই। তো সত্যজিৎ সরকার ভাই, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আমি একটা রিয়েল কেস জানতে চাইবো। যেমন আপনি এপিআই এখানে আমার দুটো জিনিস নোটিসে আসছে, একটা হচ্ছে স্ট্যাটাস কোড এরর কোড 500, আর একটা হচ্ছে আপনার রেট লিমিট। তো যেটা হচ্ছিল যে আমি গতকালকে ক্যাপকাট প্রোতে আপনার এআই দিয়ে ইমেজ ক্রিয়েশনের যে পোর্শনটা আছে, ওইখানে আমি বেশ কিছু ইমেজ ক্রিয়েট করতেছিলাম। আমি মোরলেস আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার ইউজ করার পর আমি খেয়াল করতেছি যে আমি নেক্সট ওকে যাই কিছু বানাতে দিই, সে আমাকে সেটা বানিয়ে দিতে পারতেছে না, এবং সেটা আমাকে একটা মেসেজ থ্রো করতেছে, দ্যাট ইজ কুড নট জেনারেটেড এন্ড ট্রাই এগেন বলতেন। আমি স্বাভাবিকভাবে এরকম এরর মেসেজ এর আগেও
অনেকগুলো অ্যাপ্লিকেশনে পেস্ট করছে, যেটা হ্যাঁ হয় চ্যাট জিপিটির মাঝে মাঝে দিতে পারে না। এটা কিছু সময় দিলে পরে আসলে সার্ভার যদি বিজি থাকে, মাল্টিপল রিকোয়েস্ট যদি এট এ টাইম আসতে থাকে, তখন সে জেনারেট করে উঠতে পারবে না। তো তখন সেক্ষেত্রে এরকম মেসেজ ইউজুয়াল জিনিস, সেটা আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। বাট আমি এই মেসেজটা গতকালকে 3:30 থেকে শুরু করে আজকে বিকাল 4টা পর্যন্ত আমি পেরে উঠি নাই। আর আমি এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে এটা কি 500 এর জন্য আসতে পারে নাকি অন্য কোনো কারণে আসছে? এইটা লাস্ট কথাটা বুঝি না, এটা কিসের জন্য আসতে পারে? মানে আমি যে মেসেজটা, আমি ক্যাপচার আমাকে যে মেসেজটা থ্রো করতেছে যে কুড নট জেনারেটেড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, এটা কি রেট লিমিটের কারণে আসতেছে নাকি এটা স্ট্যাটাস কোড 500 আছে জন্য এই মেসেজটা থ্রো এটা করতেছে? হচ্ছে যে আপনার আপনার কি প্রিমিয়াম মডেল আছে, মানে আপনি যদি প্রিমিয়াম ইউজ করতেছেন? না, চ্যাট জিপিটি, আমি ক্যাপকাট প্রোতে ছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ওই যে যেই বাট কোনো কিনা ছিল না, আমার কোনো প্রিমিয়াম কোনো প্রো এর কোনো সাবস্ক্রিপশন নেওয়া ছিল না, ফ্রি হ্যাঁ, হিসাবে ট্রাই যেহেতু ইমেজ করতেছিলাম। ইউজ করতেছেন, ইমেজের একটা স্পেসিফিক লিমিট থাকে আর কি, কতটুকু পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, ওইটা আপনি অথরাইজেশনের মধ্যে পড়ে আর কি। যে আপনি আপনার একটা একটা টোকেন লিমিট, আপনার প্রবলি টোকেন লিমিট এক্সিড করে ফেলছে, যে আপনার ইউজ কেস মানে অ্যাক্সেস এর ওই লিমিটটা শেষ আর কি। সে আপনার হয়তো বা একদিন পর বা এক সপ্তাহ পর আবার এটা রিনিউ হবে, এরকম অ্যাক্সেস থাকে সবসময়। হ্যাঁ, একটু ফাস্ট যাই। হ্যাঁ, ইমরান ভাই। জি ভাইয়া, আচ্ছা আমার একটা রিকোয়েস্ট ছিল অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আমরা N8N এর উপরই মেইনলি ফোকাস করতেছি, বাট আমি চাচ্ছিলাম যে একটু যদি মেক.কম এবং জাপিয়ার নিয়ে একটু আমাদের মানে একটু হালকা পাতলা একটু ভালো টাচ দেওয়া হইতো, তাহলে মেক যাতে ডট কম আমরা এর নিয়ে হ্যাঁ আমাদের মডিউল আছে, লাস্টের দিকে আছে। আচ্ছা মানে আমরা ফার্স্টের দিকে হোলটাই আসলে এনরিটেন নিয়ে কভার করতেছি, লাস্টের দিকে দুইটা মডিউল আছে আলাদা আলাদা। একটা হচ্ছে মেক ডট ওকে কম এর, একটা হচ্ছে আপনার ভয়েস ফ্লোর। ভয়েস আচ্ছা ফ্লোরের কথা আমি বলছিলাম যে ভয়েস ফ্লো আসলে একটা স্পেসিফিক প্রবলেম ফিক্স করে যেটা অন্য কেউ করে না। তো এই জন্য ভয়েস ফ্লো রাখা, বাট ভয়েস ফ্লো অনেক কস্টলি, $60 পার মান্থ। আর মেক ডট ওকে কমও আছে, সো মেক ডট কম আমরা কভার করবো আর কি। বাট আপনার জন্য বা আমাদের জন্য সবার জন্যই একটা শিখলে বাকিটা আসলে বাকিটা শিখা আর কি আমাদের জন্য খুব একটা ঝামেলা হওয়ার কথা না আর কি। সো আমরা একটা ওকে প্রপারলি শিখবো আর বাকিগুলো থেকে একটু নলেজ নিবো আর কি। হ্যাঁ, শাহানা শাহিন। আচ্ছা, উনি মনে হয় নাই। মাহিন আহমেদ। জি ভাই, আমার মোটামুটি প্রথম দিকের কয়েকজনের ইয়েতেই কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। আমি একটু আচ্ছা ভয় আচ্ছা পেয়ে গেছিলাম যে যে রেস্ট এপিআই এইসব টার্ম, এগুলো তো অনেক সময় অনেকে যারা ওয়েব ডেভেলপার তাদের মুখ থেকে শুনছি। তো যার কারণে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এটা কি আসলে নন কোডার্স এর জন্য নাকি। হ্যাঁ মানে মানে ধরেন যে মানে আন্ডারস্ট্যান্ডিং মানে একটু কমপ্লেক্স লাগতে পারে, আমি বারবার বলতেছি। বাট এতটা ভয় পাওয়ার কিছু নেই, আমি চাই না আসলে আমার এখান থেকে মানুষজন চলে যাক, মানুষজন হচ্ছে ডিমোটিভেট হয়ে আসলে ছেড়ে দিক। মানে ধরেন যে এই জিনিসগুলো আস্তে আস্তে অনেক ক্লিয়ার হয়ে যাবে আর কি। রেস্ট এপিআই বা এপিআই কোনো কমপ্লেক্স কিছু না। আমরা যখন ইউজ করব তখন দেখবেন যে সবকিছু খুবই সহজ, আর সবকিছু দেখবেন যে আপনি যা যা এখন আজকে দেখছেন, এখন জাস্ট হচ্ছে নলেজটা নিবেন, জাস্ট হচ্ছে একটু হচ্ছে না হচ্ছে এই জিনিসপাতি কি কি কম্পোনেন্টস গুলো আমি সবই রাখছি এখান থেকে, মানে এর থেকে বেশি কিছু আসলে আপনাকে শিখতে হবে না রেস্ট এর জন্য। আমার এখানে সব মানে এই কোর্স স্লাইডে সবকিছু আছে। একটু নলেজ নিবেন, একটু বুঝবেন যে কি কি জিনিসপাতি আছে, যখন অ্যাপ্লাই করতে যাব তখন দেখবেন যে সবকিছু অনেক ক্লিয়ার। টপিকটা বুঝতে পারছি যে এপিআই দিয়ে কি কি করা হয় বা এপিআই কেন ইউজ করা হয়, এই জিনিসটা বুঝতে পারছি, এবং লাস্টের এগুলো বুঝতে পারছি। এগুলো আরেকবার এই ভিডিও দেখলে আর গ্রেট গ্রেট। ল্যাঙ্গুয়েজ গুলো নতুন হওয়াটাই আমাদের একটু প্রবলেম হচ্ছে। ল্যাঙ্গুয়েজ বলতে জেসনের কথা বলতেছেন আপনি? মানে টার্ম গুলো আর কি, মানে টার্ম গুলো একদম হ্যাঁ, অস্থির টার্ম হচ্ছে। গুলোর জন্য হ্যাঁ এইটা আমি বলতেছি, নতুন টার্ম শিখতে একটু একটু কমপ্লেক্স লাগতেই পারে। তো আমি বলবো যে আজকের ক্লাসটা স্পেসিফিক্যালি আজকের স্লাইডটা সবাই একটু 2বার 3বার করে রিপিট করতে পারেন, দেখতে পারেন। দেখবেন যে অনেক কিছু, বা নিজে নিজে একটু ভিজুয়ালাইজ করেন রেস্টুরেন্টের এক্সাম্পলটা, দেখবেন যে অনেক ভাইয়া, কিছু সহজ হয়ে ওই যাবে। শাহানা শাহিন আপু যে হাত তুলছিল, ওনার মাইকটা আনমিউট হচ্ছে না। তো উনি একটা কোশ্চেন করছিল চ্যাটে যে হেডার বলতে কি বোঝায়, হেডার ফুটার যেটা বলি ওইটা। আচ্ছা, হেডার দিয়ে যেটা আমরা পাস করি সেটা হচ্ছে ইউআরএল এ যায়, ডিরেক্টলি ইউআরএল এ যায়। হ্যাঁ, এখানে ইউআরএল এ যায়। সো আমরা হেডার দিয়ে হচ্ছে যে নর্মালি এপিআই কি আমরা দিতে পারি, হেডার দিয়ে আমরা অথেন্টিকেশন করতে পারি, যেটা এখানে অলরেডি দেওয়া আছে। অথেন্টিকেশন করতে পারি, এবং এটা হচ্ছে এই
এই অথেন্টিকেশনটা আপনার হচ্ছে এই ইউআরএল এ যাবে, হ্যাঁ, যে ইউআরএল এ দেখাবে হেডারটা। যেমন দেখায় এটাকে ইয়া করি। আসতেছে না কোনো একটা কারণে। হ্যাঁ ভাই, আপনি এটা আস্তে আস্তে আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন। আচ্ছা, বেসিক্যালি এই যে অ্যান্সারটা করলেন ওই শাহানা আপার রেফারেন্সটা ধরেই করি। যেমন আপনি বললেন যে হেডার দিলে এখানে ইউআরএল এ যায়। ব্যাপার হচ্ছে আমার মতো যারা লেমেন আসলে ইউআরএল এ যাওয়াটাও যে কি সেটাও বুঝতেছি না। আই আন্ডারস্ট্যান্ড যে এটা আমি যদি আরো কয়েকবার পড়ি হয়তো আমি নিজে চ্যাট জিপিটি নিয়ে একটু ঘাঁটি একটা আন্ডারস্ট্যান্ডিং পাবো। আরেকটা ব্যাপার হতে পারে কিনা বা পারতো কিনা সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে যখন আপনি আমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছেন যে টাইটেলে এটা দিতে হবে, বডিতে এটা আসবে, বা এই কোডের মানে হচ্ছে এটা, আমাকে যদি একটা কাজ দিয়ে বোঝাতেন, ফর এক্সাম্পল এরকম সিনারিও দিয়ে যে আমি একটা হোটেলের ওয়েবসাইট বা একটা সিস্টেম ডেভেলপ করছি, সেটার একটা ছোট্ট জায়গায় আমরা কথা বলি, ফর এক্সাম্পল শুধু অর্ডার, যে আমার একটা কাস্টমার অনলাইনে অর্ডার করতে পারবে এবং নেক্সট স্টেপ গুলো কি, সেটার জন্য আমি আসলে কিভাবে করে কোডিং করছি এবং রেজাল্টটা কি, এরকম যদি দেখানো যেত আমার মনে হয় যে আমরা অনেকে একটা পিকচার পেতাম আর কি, যে কোড টাইপ করে ইউআরএল এ যাচ্ছে বা হেডার হচ্ছে, আসলে রেজাল্টটা কিভাবে হচ্ছে একটা আইটেম দিয়ে ধরলে বাকিগুলো আমরা হয়তো মানে রিলেট করতে পারতাম। আমার আমার পার্সোনাল ভিউ আর কি। ওকে, ওকে, গ্রেট। সো এইখানে আজকে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে মোরালেস যে আপনার ব্লগ টাইপের একটা জিনিস চিন্তা করতে পারেন। সো একটা ব্লগের একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে কিছু পোস্ট আছে, কিছু ইউজার আছে। ইউজার হচ্ছে বিভিন্ন পোস্ট দিতে পারে এই জায়গাতে, এন্ড আমরা হচ্ছে কি কি ইউজার আছে, কি কি পোস্ট আছে এগুলো দেখতে পারি আর কি। এন্ড এখানে পোস্ট আপডেট করতে পারি, পোস্ট ক্রিয়েট করতে পারি, পোস্ট ডিলিট করতে পারি। এই তো। হ্যাঁ, মাহিন আহমেদ মনে আচ্ছা, মোহাম্মদ করিমের কাছে যাই ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ফর টেকিং মাই কোয়েশ্চেন। সো বেসিক্যালি আমি কয়েকটা জিনিসের ব্যাপারে মানে আমি আর কি ফিডব্যাক দিতে চাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে যখন এই ক্লাসে অনেকে জয়েন করে, অনেকে কোয়েশ্চেন করে, অনেকে আউটসাইড অফ দ্য ক্লাস কোয়েশ্চেন করে যে আচ্ছা ওনারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন বা ইয়ে নিয়ে কাজ করছেন, ওইটা নিয়ে কোয়েশ্চেন করে। সো আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের টাইম রেস্ট্রিকশন আছে বা লিমিটেশন আছে, আমাদের ক্লাস নিয়েই কথা বলা উচিত, যে আজকের টপিক নিয়ে যেটা হয়েছে ওইটা নিয়ে কথা বলা উচিত। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানে আমি এগ্রি যে আম, আরেকজন কয়েকজন ইউজার যেটা বললো আর কি, যে আচ্ছা আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি ক্লাসের মধ্যে ওইটার সাথে যদি যে কোনো একটা এক্সাম্পল দেখানো যায়, যে ফর এক্সাম্পল আমি দেখছি এপিআই, ঠিক আছে, সো আমরা এটা হয়তো আমরা এনআই10 ইউজ করব, বাট আমরা যদি এনআই10 এর সাম কাইন্ড অফ স্ক্রিনশটটা সাথে সাথে দেখতাম যে আচ্ছা এই এপিআইটা যখন আমরা এপিআই কল করব এনআই10 এর মধ্যে, তখন এই ধরনের ইস্যু আমরা ফেস করতে পারি, তখন আমরা এই যে আমরা আজকে স্লাইডগুলি দেখলাম ওইগুলি যাতে রেফারেন্স হিসেবে আমরা ইয়ে করতে পারি, ওইরকম টাইপ যদি কোনো কিছু একটা যদি ম্যাচ করা যেত তাহলে আমার কাছে মনে হয় যে ইট উড বিন মোর ইফেক্টিভ। এক্স্যাক্টলি, থ্যাংক আমি ইউ। হচ্ছে ওইটা যখন এনে টেনে আসবে আমি এইটা দেখাবো। তো এটা প্ল্যানিং এ অবশ্যই আছে দেখানোর। বাট ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট এপিআই ক্লাস হিসেবে আমি জাস্ট হচ্ছে যে যাতে পুরোটা কভার করতে পারি, এই জন্য এখানে এর বাহিরে আর এক্সাম্পল যাওয়া হয় না আর কি। বাট এনআই10 যখন আর আসবে তখন কভার হবে। সরি, কুইকলি আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসগুলোর যদি আরো মানে আমরা তো 1 ঘন্টার মধ্যে অনেকে অনেক কিছু হয়তো বুঝতে পারিনি, যদি হয়তো রিসোর্স বা ইউটিউব ভিডিও, রেকমেন্ডেড ইউটিউব ভিডিও টাইপ যদি কোনো কিছু যদি লিঙ্ক আমাদের রিসোর্সে প্রোভাইড করা থাকে, সো দ্যাট আউটসাইড অফ দ্য ক্লাস পিপল ক্যান গো অ্যান্ড টেক আ লুক ইনটু ইট, সো দ্যাট উড বি এডিশনাল হেল্প আই থিঙ্ক। ইয়া, দ্যাটস এ গ্রেট ফিডব্যাক অ্যাকচুয়ালি। সো এইটা করবো কিছু একটা রিসোর্স প্রোভাইড করার জন্য। আচ্ছা, আমাদের মনে হয় অনেক সময় হয়ে গেছে, আমরা আর কি কোশ্চেন নিব? আর একটা কোশ্চেন নিই লাস্টের দিকে। হাসান হাসান জুবায়ের ভাই। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। হ্যাঁ ভাই। আমি আসলে যে প্রশ্নগুলা করতাম ফাহিম ভাই, তানভীর ভাই এবং লাস্টে একটু আগে যে করিম ভাই, ওনারা একইভাবে বলছেন।
মানে ধরেই নিতে হবে যে আমরা এখানে কেউ প্রোগ্রামার না, মানে নন কোডার কোর্স। সো যার কারণে আমাদেরকে আর কি যত সহজভাবে এই টেকনিক্যাল বিষয়গুলা বোঝানো যায় তত বেটার। তো আপনি যে এই বিষয়গুলো বুঝাইছেন, আমি অনেক কিছু বুঝছি, কিন্তু আবার পুরোপুরি বুঝিও না, এরকম বিষয়ও আছে। তো এইখানে এই হ্যালো। জিনিসটা যদি যেমন ধরেন যেটা একটু আগে করিম ভাইয়া বললেন যে N8N এর যদি কোনো প্রজেক্টের সাথে কম্পেয়ার করে দেখানো যেত হ্যাঁ ভাইয়া, তাহলে আরো নেক্সট ক্লাস সহজ থেকে হতো। আপনি যেমন, একদম নেক্সট হ্যাঁ, ক্লাসে আপনি যেমন শুরুতে যেই জিনিসটা করছেন যে ক্লাউডি ওপেন করে আপনি কয়েকটা জিমেল দিয়ে এপিআই অ্যাড করে মানে রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝাইছেন, ওই জিনিসটা কিন্তু সহজেই ক্যাচ করা গেছে, কারণ আমরা ওই ওই প্ল্যাটফর্মে অভ্যস্ত এবং ওই জিনিসটা কানেক্ট করতে পারছি। সো সেম এই জিনিসটাও আপনি N8N যদি ওপেন করে দেখাইতেন যেই প্ল্যাটফর্ম গুলো আর কি পরিচিত, তাহলে আমার মনে হয় যে আরো বেটার ওয়েতে সহজভাবে মানে সবকিছু ধরা যায় আর কি। ওকে 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 গ্রেট। সো এইটা আমি অবশ্যই কনসিডারেশন রাখবো, যাতে হচ্ছে একদম ফুল থিওরি না হয় সবকিছু। আর নেক্সট ক্লাসে N8N আসবে। আমি আসলে যেটা প্ল্যান করছিলাম যে আজকে ফুলটা থিওরি দিয়ে নেক্সট ক্লাস হচ্ছে আমি N8N দেখাবো। এরপর হচ্ছে এরপরের হচ্ছে আপনাদের একটা প্রবলি অ্যাসাইনমেন্ট আছে N8N এর উপর, মানে অটোমেশনের উপর। বাট থ্যাংক ইউ এই ফিডব্যাকটা দেওয়ার জন্য, অবশ্যই থ্যাংক ইউ। এটা আমি সামনে কনসিডার করবো অবশ্যই। হ্যাঁ, আমরা মনে হয় আর কোয়েশ্চেন নেই, অনেক অলরেডি 11:30 ক্রস করে ফেলছে। আপনাদের আদার্স যে কোয়েশ্চেন গুলো আছে আপনারা সাপোর্ট ক্লাসে কোয়েশ্চেন করতে পারেন, ওপেন ওপেন। আর হচ্ছে যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে এই আজকের ইয়ার রিলেটেড, আমি বলবো যে আরেকটু হচ্ছে আরেকবার হচ্ছে মানে পুরোটা একটু দেখেন, পুরোটা দেখে হচ্ছে বোঝার চেষ্টা করেন। যদি আরো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে ডিরেক্টলিও নক করতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে। সো এই তো, আমরা মনে হয় ভাই আজকে কোনো হোমওয়ার্ক থাকবে বা কিছু থাকবে? না, হোমওয়ার্ক থাকবে না, একটা হচ্ছে কুইজ যাবে, কুইজটা হচ্ছে আগামীকাল যাবে আর কি। তো এগুলো ওকে থিওরি, ফাইন, থিওরিতে আসলে হোমওয়ার্ক দেওয়ার মতো কিছু নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আজকে আশা করি আমরা শেষ করতে পারি আজকে ক্লাস। লিভ নিয়ে নিলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।